আসসালামু আলাইকুম সবাইকে। বিন্যাস ও সমাবেশের আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নেই যে প্রিভিয়াস লেকচারে আমরা কি জিনিসপত্র দেখছি। তো আমরা প্রিভিয়াস লেকচারে এইখানে আসলে টাইপ 3 নিয়ে আলোচনা করছিলাম। এই জিনিসটা বেশ বিস্তারিত দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এখানে সমতলিক ক্ষেত্র থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয়, কতগুলো ত্রিভুজ বানানো যাবে, কতগুলো চতুর্ভুজ বানানো যাবে, বা কোনো একটা বহুভুজে কতগুলো কর্ণ আছে, এই সংক্রান্ত আলোচনা করছিলাম। তো এইখানে এই আলোচনাগুলোর পাশাপাশি আমরা একটা চিন্তার ধরন, আমাদের চিন্তা করতে হয় কিভাবে, এইটার একটা খুব দারুণ এক্সাম্পল অ্যান্ড একটা খুব চমৎকার একটা মেথড দেখছিলাম। তো ওইটা নিয়েও আলোচনা হয়েছিল। এখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে যদি কোনো তিনটা পয়েন্ট কোলিনিয়ার না হয়, তখন আসলে সিম্পলি আমাদের এন সংখ্যক ডিফারেন্ট পয়েন্ট যদি থাকে তাহলে NC3 করলেই কতগুলো ত্রিভুজ সেখান থেকে বানানো যাবে সেটা পেয়ে যাব। যদি NC4 করি তাহলে আমরা চতুর্ভুজটা পেয়ে যাব। কর্ণের কেসে কি করতে হয়, NC2 - n, এই জিনিসগুলো করলেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। কিন্তু যদি আমাদের এমন হয় যে আসলে এখানে কোলিনিয়ার পয়েন্টস আছে, যেমন এই যে এই এক্সাম্পলে কোলিনিয়ার পয়েন্টস আছে, এইখানে এই 5টা পয়েন্ট এই লাইনের উপর ছিল, সেখান থেকে কোলিনিয়ার পয়েন্টস ছিল। তো এইগুলোতে আমরা এইটাকে নিয়ে যখন কাজ করতে গেছিলাম তখন বেশ কিছু কেস এবং একের পর এক কাউন্টার কোয়েশ্চেনের মাধ্যমে আমরা বেশ কিছু রিয়ালাইজেশন অ্যান্ড বেশ কিছু বেসিক নিজেদের ক্লিয়ার করছি। সেটা কীরকম? সেটা ছিল এরকম যে বাইরে একটা পয়েন্ট আছে, আমাদের যদি ত্রিভুজ বানাতে হয়, ভেতরে ইন্টারনালি এদের কোনো ত্রিভুজ বানানো সম্ভব না। তাহলে এই বাইরের পয়েন্টকে অবশ্যই ইনক্লুড করতে হবে, দিস মাস্ট বি ইনক্লুডেড। তাহলে একে যদি ইনক্লুড করা যায় তাহলে এইখান থেকে একটা পয়েন্ট আমরা কাউন্ট করে ফেললাম, আর বাকি রইল দুইটা পয়েন্ট। এইখান থেকে দুইটা কতভাবে নেওয়া যায়? 5C2। তো এইভাবে একটা পয়েন্ট না থেকে যদি দুইটা পয়েন্ট থাকে তখন কিভাবে নেওয়া যাবে? এটাকে নিয়ে এটার জন্য 5C2, এটার জন্য শুধুমাত্র এটাকে নিলে 5C2, আর এই দুইটাকেই যদি নেই তাহলে এইখান থেকে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, আর নিব পয়েন্ট এখান থেকে একটা, তাহলে 5C1। এইভাবে করে করে আমরা কিন্তু নিতে পারি। এখন তিনটা পয়েন্ট যদি থাকে তখন কি বলছিলাম, এটার জন্য ইন্ডিভিজুয়ালি 5C2, এটার জন্য ইন্ডিভিজুয়ালি 5C2, এটার জন্য 5C2, তারপরে এই দুইটা নিলে 5C1, এই দুইটা নিলে 5C1, এই দুইটা নিলে 5C1, এরকমভাবে। তারপরে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এদের নিজেদের মধ্যে কিন্তু আরেকটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে। তো ওভাবে আমরা হিসাব করে দেখছিলাম যে 46টা ত্রিভুজ আসতেছিল ওই কেসটাতে। তো তখন আমি এখানে বলছিলাম যে আচ্ছা, এইখানে একটা কাউন্টার কোয়েশ্চেন আমরা করি, এইটা একটু চিন্তা করি। আমরা চিন্তা করে বলি যে কখন এরকম হতে পারে যে বাইরে এখানে 3টা পয়েন্ট থাকা সত্ত্বেও আমার আলটিমেটলি এইখানে ওদের মাঝ থেকে 46টা ত্রিভুজ পাচ্ছি না। তো তখন একটা কেস পাইছিলাম যে এরকম, যে আচ্ছা যদি তিনটে একই স্ট্রেট লাইনে থেকে যায় তখন এদের যে ইন্টারনালি নিজেদের মাঝে যে ত্রিভুজটা সেটা গঠন করা সম্ভব হচ্ছে না। ফাইন, এইটা একটা পয়েন্ট পেলাম। এরপরে এখন বলা হলো যে না, এইবার আমরা ধরে নিলাম যে এইরকম কেস হয়নি, বাইরে 3টা পয়েন্ট আছে, ওরা একই স্ট্রেট লাইনে না, তার মানে ওদের মাঝে ইন্টারনালি ত্রিভুজ সম্ভব। এরকম কেস হওয়া সত্ত্বেও কখন 46টা হবে না, কম হবে। তখন আমরা দেখলাম যে আচ্ছা, এইখান থেকে যদি কি হয় যে কোনো এদের দুইটা দিয়ে এখানে যে 3টা আছে, এই দুইটা কানেক্ট করা যাবে, এই দুইটা কানেক্ট করা যাবে, এই দুইটা কানেক্ট করা যাবে। এইভাবে করে দুইটা বিন্দু কানেক্ট করে যে একটা বাহু পাবো, ওই কোনো একটা বাহু যদি এই কোনো একটা পয়েন্টের সাথে কোলিনিয়ার হয়ে যায় তখন আবার ত্রিভুজ পাবো না। কেন? কারণ আলটিমেটলি পয়েন্টটা যদি এখানে থাকতো তাহলে আসলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই তিনটা মিলে ত্রিভুজ হইতো। কিন্তু এই পয়েন্টটা যদি আমাদের সরে গিয়ে এইখানে আসে, অথবা তুমি এভাবে চিন্তা করো এইটা আগে ছিল, এইটা সরে এখানে আসছে, যে কোনোটাই চিন্তা করি না কেন, তখন এই 3টা বিন্দু একই স্ট্রেট লাইনে পড়ে যাওয়ার কারণে ত্রিভুজ হচ্ছিল না। তো এইভাবে করে আমরা বেশ কিছু পয়েন্ট একটু অ্যানালিটিক্যালি বিবেচনা করা শিখছি। এখান থেকে তোমাদেরকে চিন্তা করে ভিডিও পজ করে করে জিনিসটা চেক করতে বলছিলাম। এরপরে আমরা তখন এইখান থেকে দেখলাম এইটা এরকম হচ্ছে। এরপরে এই যে এখানে যদি আসি, এখানে কেসটা ওর থেকে আরও বেশি কমপ্লেক্স, কারণ এখানে পয়েন্ট দুইটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনের সংখ্যা বাড়লো, আবার পয়েন্টও ওরা শেয়ার করছে। তো তখন আবার এইখান থেকে যখন তুমি এই যে এই বিন্দুগুলোর জন্য, বাইরের বিন্দুগুলোর জন্য এই রেখার উপরে চিন্তা করবা, তখন একে নেওয়া যাবে। আবার যখন এই রেখার উপরে চিন্তা করতেছো, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ওকে নেওয়া যাবে না, কিন্তু আবার দুইটা করে নেওয়া যাবে। সো এরকম অনেকগুলো কেস আসতেছিল। তো আমরা কি দেখছিলাম, এখানে দেখছিলাম যে আচ্ছা, আমাদের ম্যাথ সলভিংয়ের কেসে মাঝে মাঝে এমন হয় যে আমাদের আসলে যেই জিনিসটা বের করতে বলছে সেটা, আর যে জিনিসটা বের করতে বলেনি ওর পূরক জিনিসটা, ওর কমপ্লিমেন্টারি যে জিনিসটা, সেই দুইটা মিলে যদি ওভারঅল সেটটা গঠন করে, যেটা এক্সাম্পল দিছিলাম যে আমাদেরকে বলছে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে, আর আমরা এইবার এইখানে চিন্তা করতেছি যে আচ্ছা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে আর কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে না, এই দুইটা নিয়েই তো ওভারঅল সেটটা, তাই না? এই দুইটাই পসিবিলিটি। তাহলে আমরা এইবার যেহেতু আমাদের কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে, এইটাতে অনেকগুলো কেসেস পাচ্ছি, অনেক কেস আসতেছে। তো আমরা একটু চেক করে দেখি কত জায়গায় ত্রিভুজ তৈরি করা যাবে না। এইটা খুবই সুন্দর একটা চিন্তার মেথড, কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং।
তো এখন এই জিনিসটার কেসে আরও এক্সাম্পল কি দিয়েছিলাম যে ওই যে আমাদের ক্লাসে এসে টিচাররা যখন রোল কল করে তখন যখন সবাই 100 জনের মাঝে সবাই উপস্থিত আছে, অলমোস্ট 98 জন আছে, তো 2 জন নাই, তো এখানে 1-2 করে করে এভাবে করে 100 পর্যন্ত রোল কল করাটা এটা আসলে টায়ারজম। এই জিনিসটাতে স্টেপ বেশি, কেসেস বেশি। কিন্তু আমরা যদি জাস্ট উল্টো দিক থেকে চিন্তা করি, যেহেতু উল্টো দিকে মেম্বার কম, সংখ্যাটা কম, তো আমরা তখন কি চিন্তা করবো যে আচ্ছা কারা কারা নাই, 56 রোল নাই, 77 রোল নাই, তখন আলটিমেটলি এই দুজন বাদে সবাই আছে, কাজটা সহজ হয়ে গেল। ঠিক একই রকম উল্টো কাজটাও হতে পারে, কোনো একদিন দেখা গেল স্কুলে মাত্র 6-7 জন আসছে 100 জনের ক্লাসে, তো এখন এইখানে আসলে কে কে আসছে কে কে আসেনি, এইখানকার কেসে যদি আমাকে কাজ যেটা দেওয়া হয় যে কে কে অনুপস্থিত সেটা বের করো, তো অনুপস্থিত তো 93 জন, 7 জন আসছে, তো এইটা 93 জনের কাজটা এখানে অনেকগুলো কেস, অনেকবার অনেক কষ্ট করতে হবে এটার জন্য আমার। কিন্তু একটু আমরা ডিফারেন্টলি চিন্তা করি, তো ডিফারেন্টলি চিন্তা করলে কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা আছে ওদের রোলগুলো যদি বিবেচনা করি, এই রোলগুলো বাদ দিই যদি 100 জনের রোল থেকে, তাহলে আসলে অনুপস্থিত রোলগুলো বের হয়ে গেল, খুব ইজিলি কাজটা হয়ে যাচ্ছে। আমার জাস্ট ওই 7টা রোল জানা লাগতেছে। বুঝছি গতবার 100 জনের মাঝে 98 জন উপস্থিত ছিল, জাস্ট 2টা রোল জানা লাগতো, ওই 2টা রোল জানলেই, যে অনুপস্থিত রোল যারা আছে তাদের রোল, এই 2টা জানলেই আমরা আলটিমেটলি কাজ হয়ে গেল, বাকি সবাই উপস্থিত। এইভাবে করে কমপ্লিমেন্টারি ওয়েতে অনেক সময় কিন্তু আমরা চিন্তা করে বেশ ভালো রকম আপার হ্যান্ড পাবো। ঠিক সেম আপার হ্যান্ড এখানেও পাবো। কিভাবে? সেটা হচ্ছে এইভাবে যে খেয়াল করো, এইখানকার কেসে আমরা আলটিমেটলি এইভাবে চেক করতেছি যে কত জায়গায় কতভাবে ত্রিভুজ তৈরি করা যায়, তো অনেকগুলো কেসেস আসতেছে। তো আমরা এবার একটু উল্টোভাবে চিন্তা করি যে টোটাল ওভারঅল কেস কি। ওভারঅল কেস হচ্ছে এইখানে যতগুলো পয়েন্ট আছে এর মাঝে 3টা পয়েন্ট কানেক্ট করা যায় কত উপায়ে। তো আমাদের যদি n সংখ্যক পয়েন্ট থাকে, এদের মাঝে যে কোনো 3টাকে কানেক্ট করা যাবে NC3 উপায়, অর্থাৎ টোটাল NC3 সংখ্যক উপায় থাকবে যার মাধ্যমে আমরা কি করতে পারবো, ভিন্ন ভিন্ন 3টা পয়েন্ট কানেক্ট করে এক একটা গ্রুপ তৈরি করতে পারবো বা এক একটা ত্রিভুজ তৈরি করার চেষ্টা করতে পারবো, অ্যাটেম্প্ট। এখন আমরা শিওরলি জানি না যে ত্রিভুজ হবে কিনা, কারণ ওই যে একই স্ট্রেট লাইনে থাকতে পারে, এই ধরনের কেস হতে পারে। তো এখন কত জায়গায় আমরা ত্রিভুজ লুজ করতেছি, আমরা কত জায়গায় ত্রিভুজের কাউন্ট হারাচ্ছি, কত জায়গায় আমরা ত্রিভুজ তৈরি করতে পারতেছি না, উই আর ইনকেপেবল অফ মেকিং ট্রায়াঙ্গেলস, সেই জিনিসটা আমরা বের করে ওটা বাদ দিয়ে দিব। তাহলে কি হলো, ত্রিভুজ তৈরি করা ত্রিভুজ না তৈরি করা এই দুইটা মিলেই তো ওভারঅল কেসটা। ওভারঅল কেস NC3 ওটা বের করে রাখলাম, এই যে ওভারঅল কেস এই NC3 8C3 8টা পয়েন্ট ছিল। এরপর এখান থেকে আমরা কি করব, যত জায়গায় ত্রিভুজ বানানো যায় না সেটা বিয়োগ করে দিব, তাহলেই কতগুলো ত্রিভুজ বানানো যায় বের হয়ে যাবে। কমপ্লিমেন্টারি ওয়েতে আমরা চিন্তা করলাম, আমাদের টার্গেট ছিল, আমাদেরকে বলছিল ত্রিভুজ কতগুলা তৈরি করা যায়, তো আমরা কতগুলা তৈরি করা যায় বা কোথায় তৈরি করা যায় এটা চিন্তা না করে উল্টো চিন্তাটা করছি, কোথায় তৈরি করা যায় না, কত জায়গায় তৈরি করা যায় না সেটা। বুঝছি? তো এখানে এইটার কেসে আমরা চিন্তা করছিলাম যে যদি আমরা 3টা পয়েন্ট একদম এরকম ডিস্টেন্ট রাখি যে কোনোটাই আসলে কারোর সাথে, এইখানকার কারোর সাথে এইখানকার কোনো দুইটা কোলিনিয়ার হবে না, অর্থাৎ একই স্ট্রেট লাইনে যে লাস্ট এক্সাম্পলটা দিয়েছিলাম ওরকম পড়বে না, তাহলে আসলে আমরা বেশ কষ্ট করে দেখছিলাম 46টা আসা পসিবল। এইখানে দেখো এটা খুব সহজে 46টা বের হয়ে যাবে। কিভাবে? টোটাল পসিবল 8C3, 8টা পয়েন্ট থেকে ভিন্ন ভিন্ন 3টা পয়েন্ট করে করে গ্রুপ তৈরি করা যায়, 8C3 এই সংখ্যক এতগুলো গ্রুপ তৈরি করা যায়, এতগুলো ত্রিভুজ তৈরির চেষ্টা করা যায়। কিন্তু এর মাঝে আমরা কতবার আসলে ত্রিভুজ তৈরি করতে ব্যর্থ হই, আমরা কখন ত্রিভুজ তৈরি করতে পারবো না, আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না এদের মাঝে ইন্টারনালি যদি 3টা পয়েন্ট কানেক্ট করি, এদের মাঝে এই 5টার মাঝে যে কোনো 3টা ইন্টারনালি কানেক্ট করলে ত্রিভুজ হয় না। তো ওগুলো যত জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি, ইনকেপেবল হচ্ছি, সেটা বাদ দিয়ে দিব। এই যে এইখানে আমরা বাদ দিয়ে দিছি 5C3, এই 5টা থেকে যে কোনো 3টা নিয়ে কোনো ত্রিভুজ তৈরি করতে পারি না, সেটা মাইনাস করে দিছি। তো এইখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেছি খুব ইজিলি, আমাদের এতগুলো কেস হ্যান্ডেল করতে হয়নি, খুব সহজে কাজটা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এখানেও হবে, এখানে কেস আরও বেশি, এখানে যতগুলো কেস ছিল তার থেকেও বেশি কেস এখানে, কিন্তু স্টিল এই জিনিসটা আমরা ওই কমপ্লিমেন্টারি ওয়েতে চিন্তা করে খুব ইজিলি করে ফেলতে পারবো। কিভাবে? এইখানে আমাদের টোটাল পয়েন্ট ছিল 8টা, তাহলে 8টা পয়েন্ট থেকে যদি আমরা ইচ্ছে মতো 3টা পয়েন্ট বাছাই করতে চাই, কত উপায়ে বাছাই করা যায়, 8C3 রাখলাম, 8C3। এরপরে এখন আমরা দেখব যে আচ্ছা এইখানে কোথায় আমরা আসলে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল লুজ করতেছি কোথায়। তো আমরা যদি এই কনফিগারেশনে অথবা এই কনফিগারেশন যেটাই বলো, এইখানে আমরা যদি চিন্তা করি যে আচ্ছা কোনো 3টা কতভাবে কোলিনিয়ার আছে, তো এরা 3জন কোলিনিয়ার, এই 2টা জায়গায় আমরা ত্রিভুজ লুজ করব, এখানে আমরা ত্রিভুজ বানানোর চেষ্টা করলেও পারবো না, ব্যর্থ হব। কিন্তু অন্য কোনোটা আসলে এর জন্য তুমি চিন্তা করো, এ অন্য যে কোনো 2টার সাথে কোলিনিয়ার না, এ আর কারো অন্য কোনো 2টার সাথে কোলিনিয়ার না, এও না, এভাবে করে করে কেউই না, সবগুলো আমরা চেক করে দেখছি। তো যার কারণে তার মানে ত্রিভুজ লুজ করবো জাস্ট 2 জায়গায়, এই স্ট্রেট লাইনে আর এই স্ট্রেট লাইনে। তাহলে এই স্ট্রেট লাইনে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট থেকে 3টা পয়েন্ট নিয়ে আমরা যদি
কম্বিনেশন করি 3C3 তাহলে কত হয় 1 হয়, যার কারণে এখান থেকে একবার দিছি। এইখান থেকে কতগুলো ত্রিভুজ লুজ করব, ত্রিভুজ বানাতে অ্যাটেম্প্ট নিতে আমাদের 3টা পয়েন্ট কানেক্ট করা লাগে। তো এখানে 3টা পয়েন্টই আছে, এখানে তো ইন্টারনালি কোনো ত্রিভুজ সম্ভব না, তাহলে এখান থেকে 3টা পয়েন্ট নিয়ে কতগুলো কম্বিনেশন বানানো যায়, এখান থেকে 3টা পয়েন্ট থেকে 3টা পয়েন্ট নিয়ে 3C3, তাহলে আবারও 1, ওই কারণে আবারও 1 মাইনাস করছি। যদি এখানে 4টা পয়েন্ট থাকতো তাহলে আমরা কি মাইনাস করতাম 4C3, 4C3 এর মান যা আসতো তাই, 4C3 এর মান আসে 4, তো তখন 4 মাইনাস করতাম, ব্যাপারটা এরকম। যেমন এখানে 5C3 মাইনাস করছি, এই যে। তো আলটিমেটলি এইভাবে করে আমরা কমপ্লিমেন্টারি ওয়েতে আগায় জিনিসগুলো সুন্দর করে সলভ করতে পারতেছি। এখানে খুব প্রেশাস জিনিসটা হচ্ছে চিন্তা করতে হয় কিভাবে, চিন্তার একটা সুন্দর মেথড, সুন্দর একটা ওয়ে, সেই জিনিসটা সবচেয়ে প্রেশাস এই আলোচনায় ছিল। এরপরে আমরা তখন কি দেখছি, আমরা তখন এরপরে এসে আমরা চতুর্ভুজের কেসে ওই ব্যাপারটাকেও আলোচনা করছি, যে চতুর্ভুজের কেসেও একইভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই 3টা পয়েন্ট কোলিনিয়ার, তো এইখানে 3টা আর এখানে 4টা পয়েন্ট জাস্ট পরস্পর কানেক্ট করলেই চতুর্ভুজ হবে না। চলে গেল, চতুর্ভুজের কেসে সতর্ক থাকতে হবে। আর চতুর্ভুজে যদি কোনো 3টা পয়েন্ট কোলিনিয়ার না হয় তাহলে তো ডিরেক্ট NC4। কর্ণের কেসে কি দেখছি, আমাদের এইখানে র্যান্ডমলি n সংখ্যক হচ্ছে ডিফারেন্ট পয়েন্ট আছে, একটা বহুভুজের শীর্ষ চিন্তা করতে পারি আমরা, যাদের মাঝে কোনো 3টা কোলিনিয়ার না। তাহলে আমরা যদি এদের মাঝে ইচ্ছে মতো যে কোনো 2টা চুজ করতে চাই, কতভাবে চুজ করা যায়, NC2 উপায়। কিন্তু NC2 উপায় যদি চুজ করি আমাদের কি হয়, কর্ণগুলোও চোজেন হয়, আবার বাহুগুলোও চোজেন হয়। কিন্তু আমাদের তো বাহু লাগবে না, আমার কর্ণগুলো লাগবে, তাহলে বাহুর সংখ্যাটা বাদ দিব। তাহলে n সংখ্যক বিন্দু আছে, n বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে n বাহুর সংখ্যা, nটা বাদ দিয়ে দিলাম, তাহলেই কর্ণের সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা। এই ছিল এখানকার থিওরি আলোচনা। এরপর আমরা ম্যাথে চলে গেছি, ম্যাথে চলে গিয়ে এই জিনিসগুলো বুঝে বুঝে আমরা সলভ করছি। এরপরে আরেকটা ম্যাথ দেখছিলাম, যেখানে এই যে এটাতেও আমরা কিন্তু সুন্দর করে কমপ্লিমেন্টারি ওয়ে অফ থিঙ্কিং এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে পারছি। এখানেও ওই একইভাবে আগায় সুবিধা হয়েছে। এখানে 7টা স্ট্রেট লাইনের 7 জনের দৈর্ঘ্য দেওয়া ছিল, বলছিল এইখান থেকে কত উপায়ে 4টা স্ট্রেট লাইন বাছাই করা যাবে যেন তাদেরকে দিয়ে একটা কি তৈরি করা যায়, চতুর্ভুজ তৈরি করা যায়। তো এখন সেটা বলছিল যে সেটার উপায় যে 32টা আসবে, 32 উপায় তৈরি করা যাবে, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা আগাই, আমরা দেখতেছি 7টা জিনিস আছে, 7টা থেকে 4টা জিনিস কতভাবে বাছাই করা যায় বা চুজ করা যায়। 7C4, এই যে 7C4, এটা হচ্ছে আমাদের টোটাল উপায় 35টা। এখন এই যে 7টা থেকে 4টা বাছাই করার টোটাল উপায় হচ্ছে 35টা, থাকলো এটা। এখন আমাদের টার্গেট হচ্ছে এইখান থেকে এইটা জানা যে কতগুলোতে কি হবে চতুর্ভুজ, কতগুলোতে তৈরি করা যাবে, কোন 4টা করে নিয়ে কতগুলো উপায়, 35টা উপায়ের মাঝে কতগুলোতে চতুর্ভুজ তৈরি করতে আমরা পারবো। তো এখন আমরা কি বলছি, ওই যে কমপ্লিমেন্টারি ওয়েতে আগাবো। তো হয় চতুর্ভুজ তৈরি করা যাবে, না হয় যাবে না। টোটাল উপায়টা আমরা জানি, টোটাল উপায় 35। এখন এইখান থেকে চতুর্ভুজ তৈরি করা যাবে এটা যদি জানতে হয়, তাহলে আমরা এক কাজ করি, টোটাল থেকে চতুর্ভুজ তৈরি করা যে যাবে না যেগুলোতে, সেটা বাদ দিই। তাহলে আমাদের এটা বাদ দিলে শুধুমাত্র চতুর্ভুজ তৈরি করারগুলো থেকে যাবে। এই কাজটা এখানে করছি। তো আমরা এইখানে চতুর্ভুজ তৈরি করা যাবে বা যাবে না এই জিনিসটার জন্য আগে এদের শর্ত জানতে হবে। তো আগে আমরা শর্তটা একদম ভিজুয়ালাইজ করে করে বুঝে বুঝে দেখছি। এখানে আরেকটা এক্সাম্পল দিছিলাম, জিনিসটাকে এভাবেও চিন্তা করা যায়। এই জিনিসটা চলে গেল। এরপরে তখন আমরা কিসে আসছি, এরপরে আমরা যে জিনিসটাতে আসছি সেটা হচ্ছে চতুর্ভুজ তৈরির জন্য শর্তটা দেখছি। শর্ত দেখার পরে এইখান থেকে আমরা দেখছি যে আচ্ছা তাহলে কোন কোন কেসে আমরা দেখব চতুর্ভুজ তৈরি করতে পারতেছি না, তাহলে বানাই ওই কেসগুলো। এইখানে এই 3টার যোগফল কি হতে হবে চতুর্ভুজ তৈরি করতে না পারার জন্য, হয় সবচেয়ে বড় বাহুটার সমান হতে হবে, না হয় ছোট হতে হবে। তাহলে এখন এই 3 জনের যোগফল আমার কি বানাতে হবে, ছোট বানাতে হবে, যত পারা যায় যত সম্ভব ছোট বানাতে হবে, কারণ বড় হলে তো চতুর্ভুজ তৈরি হয়ে যাবে, আমার তো টার্গেট ওটা না। তাহলে এখন এই 3 জনের যোগফল ছোট বানাতে হবে। ছোট বানাই কিভাবে বানানো যায়, বানানো যায় কেসে আমরা দেখছি যে এই 1 2 3 এটা নিলেই এদের 3টার যোগফল সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে 6 এর জন্য কি কি কেস পাবো, 6 এর জন্য কেস পাইছি এই একটা 2টা চলে গেল। এরপরে এখন আমরা আসছি অন্যটাতে। এখন এইখানে আমরা 6 বানাতে পারছি, 3টার যোগফল সর্বনিম্ন 6 বানানো গেছে। এরপরে কি বানানো যাবে, 7 বানানো যাবে। 7 কিভাবে বানানো যায়, 1 2 3 এর জায়গায় 1 2 4, এই যে 1 2 4 7 বানাইছি, 7 নিয়ে আরেকটা কেস পাইছি, এই তো হয়ে গেছে, ডান। আর কোনো কেস পাওয়া পসিবল না। কেন পসিবল না, কারণ আলটিমেটলি এইখানে 7-এর পরে কত আসবে, 8 আসবে। 7 নিয়ে যতগুলো কেস হয় সেটা তো করেই ফেলছি কাউন্ট। 7-এর পরে আসবে 8, কিন্তু আমাদের হাতে তো 8 বাহু নাই। 8 বাহু যদি থাকতো তাহলে তখন আমরা সেই জিনিসটা নিয়ে কাউন্ট করতাম। তো এই যে 35টার মাঝে এই 3টা কেসে আমরা চতুর্ভুজ তৈরি করতে পারবো না, তাহলে এগুলোকে বাদ দিই, তাহলে কতগুলোতে পারবো সেটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে 32টা বের হয়ে গেল, এইটাই আমাকে দেখাতে বলছে।
এইটাতে আমি মূলত এই লেকচারে বেশি টাইম দিছিলাম তোমাদেরকে চিন্তা করতে শেখানোতে। আচ্ছা, এই জিনিসটা যে একটা চিন্তা করার ধরন, এভাবে যে খুব চমৎকারভাবে চিন্তা করা যায়, অনেক প্রবলেম খুব ইজিলি এটাতে সলভ হয়ে যায়, সেই জিনিসটা বোঝানোতে গুরুত্ব দিছিলাম। এরপরে এখন আজকের লেকচারেও আমরা বেশ ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস দেখবো, অ্যান্ড এইগুলো আজকের লেকচারে যে জিনিসগুলো দেখবো এগুলো একাডেমিকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। সো খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, এবং আমি রিকোয়েস্ট করব এই লেকচারটা খুবই ফোকাসের সাথে দেখতে এবং জিনিসগুলো একটু হজম করে করে পড়তে। হজম করে করে পড়া মানে কি বুঝাইছি তো? মানে হচ্ছে যে আমরা একটু একটা জিনিস পড়লাম, যদি আমার মনে হয় যে আচ্ছা এইটার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার এখনও ক্লিয়ার হয়নি, এইটার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমার এখনও দুর্বলতা আছে, তাহলে তার আগে ওইটাই রিপিট করে করে আবার ভিডিও রিওয়াইন্ড করে আমরা দেখতে পারি, নিজে খাতায় লিখতে পারি, ওই সংক্রান্ত প্রবলেম সলভ করতে পারি, বা ওইটা নিজেই নিজেকে বোঝাতে পারতেছে কিনা, পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পারতেছি না সেটা দেখতে পারি। এইভাবে করে করে আগালে যেটা হবে, ওই যে আমাদের মাঝে মাঝে এরকম হয় না, একই জিনিস দেখা যাচ্ছে যে একজন জাস্ট 2বার রিভাইজ করছে বা 1বার রিভাইজ করছে, সে এত সুন্দর পারফর্ম করতে পারতেছে, আরেকজন 7-8বার 10বার রিভাইজ করেও সে আসলে ভালো পারফর্ম করতে পারতেছে না। কারণ কি? কারণ হলো ও ওই যে প্রথমবার পড়ছিল, প্রথমবারের পড়াটাই তার সলিড হয়নি, প্রথমবারেই সে বেসিকগুলো ঠিকঠাক সব গ্যাপগুলো ক্লিয়ার করেনি, জাস্ট সে উপরে উপরে জিনিসগুলো জেনে গেছে। যার কারণে সে, তুমি যখন প্রথমবারই উপরে উপরে জেনে গেছো, তো রিভাইজ করার সময় যা জানো তাই তো দেখবা। তো আলটিমেটলি তোমার যে প্রথমেই গ্যাপ থেকে গেছে, ওই গ্যাপ আর তুমি কখনো এক্সপ্লোর করতেছো না, ওই গ্যাপই রয়ে গেছে। এই কারণে এই ঝামেলাটা হয়। তো এই কারণে এই জিনিসগুলো যাতে না হয়, এগুলো যাতে একদম দীর্ঘস্থায়িত্বের সাথে নিজেদের সাথে ক্যারি করতে পারো, এই জন্য আমি রিকোয়েস্ট করব এই ব্যাপারগুলো খুবই ফোকাসের সাথে দেখবা, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে আগাবা। তোমার যদি মনে হয় যে টাইম লাগতেছে, একটু মনে হচ্ছে যে আচ্ছা এইখানে আমার এই ব্যাপারগুলো এখনো ধরতে আমি ক্লিয়ার না, অথবা আমাকে পারফর্ম করতে দিলে, আমি বুঝছি জিনিসটা, কিন্তু আপনি যদি এখন আমাকে এইটার উপর বেস করে পারফর্ম করতে দেন, ম্যাথ করতে দেন, ইমপ্লিমেন্ট করতে দেন, অ্যাপ্লিকেশনে যাই, আমি আটকে যাব। তাহলে আমার মন্তব্য বা সাজেশন হচ্ছে একটু টাইম নেওয়া, বুঝছো? কাজগুলো একটু আমাদের এখানে তুলনামূলক আগের তুলনায় একটু জটিল হবেই। সো আমরা একটু বুঝে আগে শুরু করি। দেখো এখানকার কেসে আমরা প্রথমে দেখব যে আমরা শিখতেছি কি। আমরা একটু মনে করা ট্রাই করি, যখন বিন্যাস পড়াচ্ছিলাম তখন আমাদের কি কি শিখছি সেটা একটা গ্র্যাজুয়াল গ্রোথ দেখাইছিলাম এক সময়, তাই না? সেখানে ওই গ্র্যাজুয়াল গ্রোথের কেসে যেই পয়েন্টটাতে গ্যাপ ছিল, আজকে আমরা ওই পয়েন্টটা শিখব। সেটা কি? সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখছিলাম যে আমরা যেই জিনিসগুলো শিখছি বিন্যাসের কেসে শুরু থেকে, সেটা ছিল এরকম যে প্রথমে আমরা শিখছি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলো নিয়ে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস এইখান থেকে এইখানকার সবগুলা নিয়ে, অথবা কিছু সংখ্যক সার্টেন কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে। মানে কিরকম? মানে হচ্ছে ব্যাপারটা হলো যখন n সংখ্যক ভিন্ন ভিন্ন, টোটালি ভিন্ন ভিন্ন, সবাই ভিন্ন ভিন্ন জিনিস হয়, তখন যে সুবিধাটা সেটা আমরা NPR অ্যাপ্লাই করতে পারি, তাই না? যে 6টা জিনিস আছে, সবাই ভিন্ন ভিন্ন, ঠিক আছে, আমাকে যদি বলে 6টা থেকে 6টাই নাও, সবগুলা নাও, সবগুলা যদি নিতে বলে তাহলে 6p6 হয়ে গেল, ডান, কাজ শেষ। আর যদি বলে যে না, এই 6টা থেকে 6টার সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন আছে, 6টা থেকে 3টা নাও, তখন 6p3। তো আমরা আলটিমেটলি যেহেতু n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকলে এখানে আমরা NPR অ্যাপ্লাই করতে পারি, এই কারণে এই পার্টটুকু আমরা কাজ করে ফেলতে পারি। অর্থাৎ n সংখ্যক জিনিসের মাঝে সবগুলো নিয়ে যদি বলে পারবো, যদি কম সংখ্যক নিয়ে বলে, যেমন r সংখ্যক নিয়ে বললো, যেখানে r হচ্ছে n এর থেকে ছোট, বুঝছো? 6টা জিনিস ছিল, আমাকে বলছে 3টা জিনিস নিতে, 3টা কি? 3টা হচ্ছে 6-এর থেকে ছোট, এরকম জিনিস যদি বলে তাও আমরা পারবো। সিম্পলি যেটাই বলুক না কেন আমরা ইনশাল্লাহ পারবো, কারণ NPR অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল, কাজ শেষ। এটা আমরা প্রথমে শিখছিলাম। তারপরে কি শিখছি? তারপরে আমরা শিখছি আরেকটা পয়েন্ট, এইটা গেল ফার্স্ট পয়েন্ট। এরপরে আরেকটা পয়েন্ট যেটা শিখছি সেটা ছিল এরকম যে এইবার n সংখ্যক ভিন্ন ভিন্ন আর জিনিস থাকে না, এদের মাঝে রেপিটেশন থাকে। কিরকম? ওই যে আমরা ম্যাথমেটিক্স ওয়ার্ডটা থেকে সাজাইছিলাম, ম্যাথমেটিক্স ওয়ার্ডে তো m 2টা আছে, a 2টা আছে, t 2টা আছে, এরকম কেসেস। যেমন রাজশাহী থেকে বলছিল, বরিশাল শব্দটা থেকে সাজাতে বলছিল, এই ধরনের কেসগুলো এইখানে কিন্তু রেপিটেশন আছে। তাহলে এইবার কি হচ্ছে? এইবার n সংখ্যক জিনিস, কিন্তু n সংখ্যক জিনিস ভিন্ন ভিন্ন না, এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস ছিল, এইবার n সংখ্যক জিনিসের মধ্যে কি আছে? রেপিটেশন আছে। ও বাই দ্য ওয়ে, রেপিটেশন বানানটা কি আমি আসলে বিন্যাস পড়াচ্ছিলাম যখন, তখন কি ভুল লিখছিলাম? তখন কি রিপিট থেকে তারপর রিপিটেশন লিখছিলাম? ভুল লিখে ফেললে ওটা কারেক্ট করে নেওয়া, সরি ফর দ্যাট। এখন যাই হোক, এখানে আলোচনায় ফিরি আমরা, যেখানে ছিলাম n সংখ্যক জিনিসের মাঝে যদি রিপিটেশন থাকে, তখন আমরা আসলে কি করতে পারি? তখন ওইটার সবগুলো নিয়ে সাজাতে পারি। কীরকম? যেমন ম্যাথমেটিক্স ওয়ার্ডটার
যদি বলি আমরা যে ম্যাথমেটিক্স ওয়ার্ডটার মাঝে 11টা লেটার আছে, এর মাঝে এম দুইটা, এ দুইটা, টি দুইটা, তো তখন আমরা কি করতে পারি, তখন এখান থেকে আমরা ওইখান থেকে সবগুলো নিয়ে যদি বলে যে কতগুলো অ্যারেঞ্জ করা যাবে, তখন আমরা পারি কি 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এইটা করতে পারি, তাই না? এখন এই জিনিসটা করতে পারি, কিন্তু আমি তোমাকে যদি হুট করে বলি ওই সময় যে আচ্ছা এই যে ম্যাথমেটিক্স শব্দটা, এখান থেকে তুমি আসলে কি হয়, এখান থেকে তুমি 7টা নিয়ে সাজাও, তখন কি তুমি আসলে ওইখানে আপাতত তখন যতদূর পড়ছিলাম তখন কি এটা পারতাম? তখন কি এই জিনিসটা হ্যান্ডেল করতে জানতাম কিভাবে ডিল করতে হয় এটা? তখন কিন্তু এই জিনিসটা আমরা জানতাম না বা তখনও শিখিনি। যদি কেউ নিজে নিজে চেষ্টা করে পারো, ভেরি গুড, দ্যাটস ভেরি অ্যাপ্রিসিয়েবল। আমি জাস্ট বলতেছি যে আমরা তখন আপাতত ওই জিনিসটা কিন্তু আমি হাতে কলমে শেখাইনি। তো ওখানকার কেসে এইটা বলে দিছিলাম যে দেখো এই জিনিসটা আমরা এখনো শিখিনি, এইখানে অনেকগুলো কেসেস আসবে। কীরকম কেস? যে আমাকে বললো 11টা থেকে এবার 7টা করে নিয়ে আমাকে বিন্যাস করতে হবে। তো তখন এই 7টার মাঝে বিভিন্ন কেস আসবে। কিভাবে? আমার একজন বললো যে আচ্ছা ভাইয়া এই যে 7টা আছে এর মাঝে আমি 2টা এমকে রাখবো, ঠিক আছে 2টা এমকে রাখবো, রাখলাম। আরেকজন বললো যে আচ্ছা ঠিক আছে 2টা এমকে রাখবে, আমি 2টা এ কেও রাখবো। ওই ম্যাথামেটিক্সের 2টা এম, ম্যাথামেটিক্সের 2টা এম আছে না, 2টা এ আছে 2টা টি আছে, ওগুলোর কথা বলতেছি। তো আমাকে তো এবার 11টা থেকে 11টা নিয়েই সাজাতে পারেনি, এন এর মাঝে রিপিটেশন আছে, রিপিটেশন থাকার পরে এইখানে সবগুলো নিয়ে আমি সাজাতে পারি, ঠিক আছে 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি 7টাকে নিয়ে বলে তখন আসলে বিভিন্ন কেসেস চলে আসবে। আচ্ছা 2টা এমকে রাখবো কিনা, এটা একটা কেসেস। 2টা এমকে যদি রাখিও তাহলে 2টা এ কেও রাখবো কিনা, 2টা এম 2টা এ কেও যদি রাখি 2টা টি কেও রাখবো কিনা, আবার এমন রাখবো কিনা একটা এম একটা এ একটা টি, অথবা 2টা এ একটা এম একটা টি, 2টা টি একটা এম একটা এ, অথবা এম এ দুইটাই টোটালি বাদ, 2টা টি রাখবো বাকিগুলো অন্য জিনিস দিয়ে পূরণ করবো। সো এরকম অনেকগুলো কেসেস কিন্তু কি আসতে পারে। তো এই যে এইভাবে তোমার আলটিমেটলি অনেকগুলো কেস নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে, এই জিনিসটা তখন আমরা শিখিনি। এখন কথা হচ্ছে এখন আমরা এই জিনিসটা শিখবো, বোঝা গেছে? ওইখানে তোমার যে এই যে আমি লার্নিংয়ের যে গ্রোথটা, গ্র্যাজুয়াল গ্রোথটা, যে আচ্ছা এইখানে প্রথমে এটা শিখছি, তারপরে এটা শিখছি, তারপরে এখান থেকে এটা শিখছি, আমাদের শেখার মাঝে এই জায়গাটা এখনো শিখিনি, এই জিনিসগুলো কেন বলতেছিলাম বারবার? ওখানে এই জিনিসগুলো বারবার এই কারণে বলতেছিলাম যাতে করে এই ব্যাপারগুলো তুমি স্মার্টলি হ্যান্ডেল করতে শেখো যখন প্রবলেম সলভ করতে যাও। আর আলটিমেটলি এইখান থেকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের গ্রো করানোটা ছিল আমার উদ্দেশ্য। এই কারণে কিন্তু ওই জিনিসটা যখন আলোচনা করে দিছি, এটা তো বারবার করে বলছি, সাথে এইটার পরের প্রবলেম সলভিংও এই জিনিসটা বলে দিছি। সেটা কীরকম ছিল? সেটা ছিল এরকম যে মনে করো একটা ওয়ার্ড দেওয়া আছে, সেখানে রেপিটেশন আছে, তো ওখানে যদি রেপিটেশন থাকে ওখান থেকে বললো যে আচ্ছা ঠিক আছে ওখান থেকে এত সংখ্যক জিনিস নিয়ে সাজাও। তো তখন আমার আমি যাতে তোমাদের মাঝে ওই সেন্সটা গ্রো করে দিতে পারি যে আচ্ছা অ্যাজ এ স্টুডেন্ট তোমার জায়গায় থাকলে আমার মাঝে ওই সেন্সটা যাতে কাজ করে যে আচ্ছা ঠিক আছে আমার প্রথমে দেখতে হবে যে সবগুলো জিনিস আসলে ভিন্ন ভিন্ন কিনা। যদি ভিন্ন ভিন্ন থাকে আমার সবগুলো নিয়েও সাজাতে পারবো, কম সংখ্যক নিয়েও সাজাতে পারবো। কিন্তু যদি রিপিটেশন থাকে আসলে সবগুলো নিয়ে সাজাতে পারবো, কম সংখ্যক নিয়ে সাজাতে গেলে আমার বিভিন্ন কেস নিয়ে হ্যান্ডেল করতে হবে। আমি জাস্ট হুটহাট এটা লিখে দিতে পারি না যে আচ্ছা 7টা থেকে আচ্ছা 7টা জিনিস নিব আর রিপিটেশন তো আছে 2টা, 2টা এম 2টা এ 2টা টি 2টা, তাহলে এটা লিখে দিলাম। এই জিনিসটা লিখে দিলে আসলে হবে না, জাস্ট ফর্মুলার জন্য। হ্যাঁ ফর্মুলা তো এটা শিখছিলাম, ব্যাপারটা হচ্ছে ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল এর জন্য না, কারণ এখানে ডিফারেন্ট কেস আসবে। এইখানে আসলে 2টা এমকে আমি ইনক্লুডই করলাম না, এই ধরনের কেস আসতে পারে। তো আমি অযথা 2টা এম ইনক্লুডই করিনি, এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিছি, এটা হবে? এটা তো এমনিতেই দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটা সত্যি না তখন। তো আমাদের এই জিনিসটা যাতে ম্যাচিওরলি হ্যান্ডেল করতে পারি সেজন্যই ওই জিনিসটা বারবার করে বলে দেওয়া হয়েছিল। ওই যে ওখানে যে গ্যাপটা ছিল, যেই বক্সটা আমাদের ওখানে টিকড হয় নাই, যেই বক্সটা ফাঁকা ছিল, যেই জিনিসটা আমরা শিখিনি ওখানে, ওইটাই এখন শিখব, বুঝছি? ওই কারণে ওই ব্যাপারটা ওখানে ক্লিয়ার করা হয়েছিল যে আচ্ছা দেখো আমরা এখনো ওটা শিখিনি। এটা বারবার করে বলা হয়েছিল যাতে করে আমরা ডিস্টিংগুইশ করতে পারি কেসগুলোর মাঝে। আমাকে একবার কোয়েশ্চেন দিল যে আচ্ছা ইঞ্জিনিয়ারিং শব্দটার সবগুলো বর্ণ নিয়ে সাজাতে পারলাম। এখন আরেকটা কোয়েশ্চেন দিল ইঞ্জিনিয়ারিং শব্দটার থেকে 5টা বর্ণ নিয়ে ইচ্ছে মতো সাজাও। তখন আমি যদি আবার হুট করে ওই জিনিসটা অ্যাপ্লাই করি যে আচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ে থেকে 5টা বর্ণ, সমস্যা নেই, 5টা বর্ণ 5 ফ্যাক্টোরিয়াল বাই ই 3টা আছে এন, মানে এইভাবে রিপিটেশনগুলো ভাগ করে দিলাম, এইভাবে করে কিন্তু কাজটা হবে না। সো আমাদের একটু বুঝে জিনিসটা একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং রেখে যে কি করতেছি, কেন করতেছি, কখন অ্যাপ্লিকেবল, কেন করতে পারবো না এটা এখানে, এই ব্যাপারগুলো যাতে অ্যানালাইজ করতে পারি, এই জন্যই এটা এভাবে শেখানো। সো আই হোপ এখন সেটা ক্লিয়ার করতে পারছি। তার মানে তখন যে শেখার গ্যাপটা ছিল
আলটিমেটলি তখন যে জিনিসটা সোফার আমরা আলোচনা করিনি ওইটা এখন আলোচিত হবে, বুঝা গেছে? তার মানে n সংখ্যক জিনিসের মাঝে রেপিটেশন সহ যদি জিনিসপত্র থাকে তখন তো এনপিআর প্রথমেই অ্যাপ্লিকেবল না, ওটা তো আগেই বাদ। এরপরে তখন আমরা এখান থেকে সবগুলো নিয়ে সাজাতে পারতাম, সবগুলো নিয়ে পারতাম, কিন্তু আমরা তখন আসলে আপাতত কি পারতাম না, আমরা যদি আমাদেরকে আর সংখ্যক জিনিস নিয়ে সাজাতে বলতো যেখানে আর হচ্ছে n এর থেকে কম, মানে এক কথায় 11টা জিনিস আছে 7টা নিয়ে সাজাতে বললো, 10টা নিয়ে বললো, 9টা নিয়ে বললো, যেখানে ওটা 11 থেকে কম, এই ব্যাপারটা তখনও আমরা শিখিনি। এখন আমাদের এইবার আমরা সেই ব্যাপারটুকু শিখব। সরি, একটু দাঁড়াও, এইবার আমরা সেই জিনিসটা শিখব। তাহলে এখন এই জিনিসটা আগে শিখিনি, এইবার শিখব। ফাইন। এরপরে এইখান থেকে আমরা তো আগে কি শিখছিলাম, আগে হচ্ছে আমরা এই বিন্যাসে এরপরে যেটা শিখছিলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে এগুলা রিপিটেশন এর কেসে সব শিখছি, এটা শিখিনি, এটা তো ইয়েলো কালার থাকলো, এটা এখন শিখবো। আর এরপরে আমরা পুনরাবৃত্তি সহ বিন্যাস যেগুলো ওগুলো কাজ শিখছিলাম। এরপরে পার্ট ছিল এই যে পুনরাবৃত্তি রিলেটেড। পুনরাবৃত্তি রিলেটেড মানে হচ্ছে ইচ্ছে মতো, মনে করো তোমাকে বললো 3টা ঘর দেওয়া আছে, এর মাঝে 1 2 3 দিয়ে 1 2 3 ইচ্ছে মতো যে কোনো জায়গায় যে কোনো সংখ্যকবার ইউজ করা যাবে, 3টায় 3 নাও, কোনো আপত্তি নেই, এই ধরনের কেসগুলো ওগুলো শিখছিলাম, ওখানে ক্লিয়ার করছি। n টু দি পাওয়ার আর একটা ফর্মুলা ছিল। তো এখন এই যে এই ব্যাপারটা তখন শিখিনি, এটা এখন শিখবো। এইটা এখানে বলে নিলাম যাতে করে কি শিখতেছি সেটা আগে ক্লিয়ার হয়। আমি অনেক কিছু শিখলাম কিন্তু কি শিখতেছি এই জিনিসটাই জানি না বা এই জিনিসটা আলাদা করতে পারি না, তাহলে কিন্তু লাভ নাই। এখানে লার্নিংয়ের কেসে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে এইখানে আমি কি শিখতেছি, যে জিনিসগুলো শিখলাম, অনেক কিছু শিখলাম কিন্তু কি শিখছি সেগুলোর মাঝে ডিস্টিংগুইশ করতে পারি না, আলাদা করতে পারি না, ওগুলোর মাঝে কোনো প্যাটার্ন আমি খুঁজে পাই না, তাহলে আসলে বুঝতে হবে আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে দুর্বলতা থেকে গেছে। বুঝছো? আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত জানতে হবে আমরা কি জানি। ভালো পারফর্ম করতে গেলে কম্পিটিটিভ এক্সামে আমি কি জানি সেটা আগে জানতে হবে, সেগুলোর মাঝে আগে ডিস্টিংগুইশ করতে পারতে হবে, এটা একটা ভালো অ্যাবিলিটি। ফাইন, আমরা এখন তাহলে কাজ শুরু করি। এইবার আমরা কি করব বুঝে গেছি, কাজটা হয়ে গেছে। এখন তাহলে কিভাবে করব সেটা তো আগে, কিভাবে করব কেসে আমরা এখন একটু একটা এক্সাম্পল দিয়ে বুঝে বুঝে জিনিসটা আগাবো। কীরকম সেটা, এখন তুমি ধরেই নাও যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা থেকে আমরা কিভাবে সেটাকে ভাঙে কাজ করতে পারি সেই জিনিসটা দেখতে চাচ্ছি। তো আমি এইখানে কথার ছলে একটা জিনিস বলে ফেলছি না যে ইঞ্জিনিয়ারিং শব্দটা থেকে 5টা করে নিয়ে কতভাবে শব্দ বানানো যায়। আচ্ছা, তার আগে একটা জিনিস, এখানে দেখো শব্দ বানানো যায়, শব্দ বানানো মানে কি, এখানে প্যাটার্ন তৈরি করতেছি, অর্থাৎ এ বি একটা শব্দ, বি এ আলাদা শব্দ, অর্থাৎ এখানে তো বিন্যাস চলে আসতেছে, তাই না? তো এখন এইখান থেকে এই পার্টটা থেকে যেই জিনিসগুলো আমরা আলোচনা করব, এখানে আসলে সমাবেশ এবং বিন্যাস সমন্বিত আকারে চলতে পারে, বুঝছি? তো আমাদের এখানে সমাবেশের সাথে বিন্যাসও চলে আসতে পারে। এখন কথা হচ্ছে এইখানে তাহলে এই যে সমাবেশের সাথে বিন্যাস চলে আসতে পারে, তাহলে কাজটা করব কিভাবে? ওই যে বিন্যাসকে আমরা কিভাবে ভেঙে লিখছিলাম, বিন্যাসকে ভেঙে লিখছিলাম যে বিন্যাস হচ্ছে মূলত প্রথমে চুজিং তারপরে অ্যারেঞ্জিং। তো আমরা এখানে সেটাই করব, প্রথমে চুজ করব তারপর অ্যারেঞ্জ করব। এখন এই যে চুজিং এর কাজটা কি, চুজিং এর কাজটাই হচ্ছে সমাবেশের কাজ বা কম্বিনেশনের কাজ, এনসিআর এর কাজ, এই ধরনের কাজগুলো। এনসিআর তখন অ্যাপ্লিকেবল যখন সবাই ডিফারেন্ট। তো এই যে চুজিং এর কাজটা, এই কাজটা টোটালি সমাবেশ দিয়ে হবে। চোজেন হয়ে গেল, কাজ শেষ, আমি চুজ করে ফেলছি, তারপরে ওই জিনিসগুলোকে যখন অ্যারেঞ্জ করব তখন সেটা বিন্যাস দিয়ে হবে। তো বুঝছি? তো এইখান থেকে এই যে আজকের লেকচারে যে কাজগুলো হবে এখানে কিন্তু বিন্যাসা সমাবেশ সমন্বিত আকারে পেতে পারো। এই টাইপটা তো পাবাই, এই টাইপটা থেকেই ওগুলোর সমন্বয়ে প্রবলেম পাওয়া আমরা শুরু করব। তো এই কারণেই এই লেকচারটা শুরুতে আমরা এখনও পড়াতে যেতে পারিনি, তার আগেই এখানে অনেকগুলো ডিসক্লেইমার দিতে হয়েছে যে আচ্ছা এই জিনিসটা কিন্তু একাডেমিকের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের অ্যাডমিশনের জন্য। এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বেশ কিছু কাজ আছে। তো এখন আমরা তাহলে এবার ওই এক্সাম্পলটা ধরে আগাবো যে ইঞ্জিনিয়ারিং যে শব্দটা ছিল সেখান থেকে 5টা করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ সাজানো যায়। তো এখন আমি কি বলছি, শব্দ সাজানো মানে প্যাটার্ন সাজানো, অর্থাৎ এখানে অর্ডারটা ম্যাটার করে, আমরা বিন্যাস করতেছি, পারমুটেশন করতেছি। তো এখানে যেহেতু অর্ডার ম্যাটার করে তার মানে আমরা পারমুটেশনের সংক্রান্ত কাজ করতেছি, তার মানে আমরা কি করব, প্রথমে চুজ করব তারপর অ্যারেঞ্জ করব। চুজিং এর কাজটা সমাবেশের জ্ঞান দিয়ে হবে, অ্যারেঞ্জিং এর কাজটা ওই বিন্যাস যা শিখছি ওগুলোর জ্ঞান দিয়ে হবে। শুরু করি। তো এখানে আমাদের মনে করো ওয়ার্ডটা দিয়ে দিছে ইঞ্জিনিয়ারিং, এই ওয়ার্ডটা দিছি। এই ওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমাদেরকে বললো যে আচ্ছা এখান থেকে 5টা করে বর্ণ নিয়ে আমাদের কি করতে হবে, শব্দ বানাতে হবে। তো এখন এটা যদি করতে হয় তাহলে আলটিমেটলি আমার আসলে কি করা উচিত, আমার আসলে
এই যে আমরা কিভাবে চুজ করব এইটা একটু প্রথমে মাইন্ডসেটটা নেওয়া উচিত যে কিভাবে চুজ করতে পারি। এখন এই যে 5টা বর্ণ 5টা জায়গা, আমরা একটু 5টা জায়গা নেই, হ্যাঁ এখান থেকে 5টা জায়গা আমরা নিচ্ছি। এই মনে করো 5টা জায়গা নিলাম। এখন এর মাঝে যে বসাবো, একজন দাবি করতে পারে ভাই আমি সবগুলো বর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট বসাবো, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ওয়ে, এটা একটা কেস। আরেকজন বললো যে আচ্ছা ভাইয়া আমি না এখানে আসলে দুইটা সেম বসাবো, এই যে এই দুইটা সেম বসালাম, বা মানে এখানে দুইটা সেম বসাবে আর হচ্ছে বাকিগুলো সব ডিফারেন্ট, হ্যাঁ তারটাও একটা উপায়। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দুইটা দাগ দিছি। ওই যে যারা সেম হবে তাদেরকে এইখানে বসতে হবে এমন কোনো কথা নেই, সেম হয়ে এখানে এখানে বসতে পারে, সেম হয়ে এখানে এই জায়গায় বসতে পারে, মানে এক কথায় বিভিন্ন জায়গায় বসতে পারে। জাস্ট আমি চুজিংটা আগে বলতেছি, অ্যারেঞ্জিং পরে, অ্যারেঞ্জিং আপাতত পরে। তাহলে চুজ করতে পারে সে কিভাবে, সবগুলো পাঁচটা ডিফারেন্ট নিতে পারে, দুইটা সেম নিবে আর তিনটা ডিফারেন্ট নিবে, হ্যাঁ নিতে পারে। আর সেইভাবেও নিতে পারে যে দুইটা সেম আরও দুইটা ডিফারেন্টলি সেম। কীরকম, এইখানে সে দুইটা ই নিল আর দুইটা এন নিল, নিতে পারে না? সো আলটিমেটলি তখন আসলে কি হবে, তখন এইখানে দুইটা ই দুইটা এন মনে করো রাখছে, এখানে আর রাখলো বা ডিফারেন্ট কিছু রাখলো। সো আবার আরেকজন কি করতে পারে, তিনটা সেম তিনটা ই নিল, তারপরে দুইটা ডিফারেন্ট। আরেকজন নিতে পারে তিনটা সেম দুইটা অন্য ভিন্ন সেম। কীরকম, যে এখানে তিনটা ই, আরেকজন নিলে এখানে দুইটা এন। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এখানে কিন্তু অনেকগুলো কেসেস অ্যারাইজ করতে পারে। তো এই কারণে আমরা যখনই কোনো একটা ওয়ার্ড থেকে দেখে এই ধরনের কাজ বলবে যে ওয়ার্ডটার মাঝে রেপিটেশন আছে, আবার ওখানে সবগুলো নিয়ে বিন্যাস করতে বলেনি, সবগুলো নিয়ে বিন্যাস করতে বললে আমরা অলরেডি সেটা শিখছি, পুরোটার ফ্যাক্টোরিয়াল বাই নিচে যতগুলো রেপিটেশন আছে রেপিটেশনের নাম্বারগুলো দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়ে। এখন যখনই আমাকে এমন কিছু বলবে যে আচ্ছা এখানে 11টা লেটার আছে, কিন্তু এর মাঝে এইখান থেকে আমাকে কি করতে হবে, এমনভাবে এই জিনিসটা থেকে 5টা লেটার নিয়ে আমাকে ওয়ার্ড কতগুলো করা যায় সেটা নিতে হবে। তখন কিন্তু আমরা যখনই এই ধরনের কাজ দেখব তখনই আমাদের বর্ণগুলোকে একটু ক্রিটিক্যালি বুঝে তারপরে ওই অনুযায়ী অ্যারেঞ্জ করে সামনে রাখতে হবে, যাতে করে কি হয়, যাতে করে আমাদের সবগুলো অপশন চোখে পড়ে। তো ওই যে সবগুলো অপশন চোখে পড়বে ওইভাবে লিখবো, তার আগে মাইন্ডসেটটা বুঝে নিচ্ছি যে কেন ওভাবে লিখবো। তো এখন সেখানে আমি কি বলছি, আমি বলছি যে এরকম থাকতে পারে, কেসগুলো কীরকম হতে পারে 5টা লেটারের জন্য মনে করো, তাহলে কেস এরকম হতে পারে যে আচ্ছা তার মানে এখানে আমাদের সবগুলো ডিফারেন্ট, যেমন ধরো এই যে সবগুলো ডিফারেন্ট হতেই পারে, তাই না? এইখান থেকে সবগুলো ডিফারেন্ট হলো। আবার কেউ একজন নিতে পারে না দুইটা সেম নিব, হ্যাঁ ঠিক আছে ও দুইটা সেম নিল আর বাকিগুলো ডিফারেন্ট, মনে করো বাকিগুলো ডিফারেন্ট রাখছে, এটা একটা কেস হতে পারে। তিনটা সেম নিতে পারে, আর আচ্ছা দুইটা সেম নিয়ে আরও দুইটা সেম নিতে পারে, দুইটা সেম নিল আরও দুইটা সেম, দুইটা এন নিতে পারে, দুইটা এন আছে না এখানে দেখো তো, এখানে একটা এন এখানে একটা এন আছে, সো এইরকম, আর বাকিটাই ডিফারেন্ট নিল। আবার কি নিতে পারে, আবার সে দুইটা সেম নিয়ে তিনটাই অন্য ভিন্ন উপায় সেম, যেমন এন 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 নিতে পারে, এভাবে নিতে পারে। সো আলটিমেটলি সব ডিফারেন্ট নিতে পারে, দুইটা সেম সব ডিফারেন্ট, দুইটা সেম সব ডিফারেন্ট, তো না দুইটা সেম বাকি ডিফারেন্ট, দুইটা সেম আরও দুইটাও সেম একটা ডিফারেন্ট, দুইটা সেম তিনটাই সেম, এরকম নিতে পারে। আবার কেউ এভাবেও নিতে পারে যে আলটিমেটলি আমি এখান থেকে কি নিব, তিনটা সেম নিব, দুইটা সেম নিয়ে যত কাহিনী হতে পারে সেটা করে ফেললাম আমরা, তিনটা সেম নিব, তো তারপরে আমি বাকি দুইটা ডিফারেন্ট নিব, বাকি দুইটা ডিফারেন্ট হচ্ছে আর এবং মনে করো আই নিলাম। বুঝছি? এইভাবে করে কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন কেসেস অ্যারাইজ করতে পারে। তো এই কারণে প্রথমে আমাদেরকে বর্ণগুলোকে, যেই বর্ণ নিয়ে কাজ করতেছি, বা এখানে বর্ণ অন্যান্য সময় ডিফারেন্ট এলিমেন্ট থাকবে, বর্ণ বা এলিমেন্ট এইগুলোকে কিভাবে আসলে আমরা নিজেদের একদম জাস্ট দৃশ্যমান করে রাখবো সেটা ম্যাটার করে। তো ওই ব্যাপারটা প্রথমে শিখবো। বুঝছি? কাজ ম্যাথমেটিক্যাল কাজে পরে, আগে আমরা দেখতেছি যে কাজটা করতে হয় কিভাবে, আগে নিজের ভিজিবল কিভাবে রাখবো যাতে করে আমাদের সবগুলো অপশন দৃশ্যমান হয়। তো এখন সেই জিনিসটা আগে শিখি। তাহলে সেই জিনিসটা করতে গেলে কি করতে হয়, সেই জিনিসটা করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই রকম, যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং শব্দটা থেকে আমরা প্রথমেই দেখব যে আসলে ভিন্ন ভিন্ন কত রকমের কি আছে, কত রকমের লেটার আছে। তো আমরা দেখি ভিন্ন ভিন্ন কত রকমের লেটার আছে, এইটাকে আমরা ফার্স্ট লেয়ারে রাখলাম, ফার্স্ট লেয়ারে রাখবো এখানে। তাহলে দেখি আমরা ই আছে, ফাইন ই আছে, এন আছে, এন আছে, জি আছে, জি আছে, তারপরে আই আছে, আই আছে, এরপরে আবার এন আসছে। এখন খেয়াল করো, এন তো অলরেডি আমরা কাউন্ট করছি, আমরা জাস্ট দেখতেছি ভিন্ন ভিন্ন কত রকমের লেটার আছে। আমরা এই যে তোমার টোয়াইস আছে, থ্রাইস আছে, দুইবার তিনবার, এগুলো পরে চেক করতেছি। তো এখন এই যে আমরা তখন এই যে ইঞ্জিনিয়ারিং এর কেসে
জি আই এর পরে আবার এন পাইলাম। এন তো অলরেডি আমি এখানে কাউন্ট করছি, আমি জাস্ট সবগুলো ভিন্ন ভিন্ন চাচ্ছি, তো এন আবার লিখবো না। প্রথম লেয়ারে সবগুলো একবার করে, মিনিমাম একবার করে কোন কোন জিনিসপত্র আছে সেগুলো লিখবো। ফাইন, তাহলে এখানে এন আবার লেখার দরকার নেই। ই অলরেডি লিখে ফেলছি, আর লেখার দরকার নেই। ই লেখার দরকার নেই। আর অলরেডি লিখিনি, তাহলে আর লিখে ফেলি, থাকলো। এরপরে আমরা দেখতেছি আবার আই আসছে। আই কি অলরেডি লিখছি? হ্যাঁ আই লিখছি, তাহলে আই আবার লেখার দরকার নেই। আবার আসছে এন অলরেডি লিখছি। জি অলরেডি লিখছি, আর কোনো কিছু লেখার দরকার নেই। তার মানে ফার্স্ট লেয়ারে আমরা কি কি জিনিসপত্র রাখলাম, যে আচ্ছা মিনিমাম একবার করে আসছে এরকম জিনিসপত্র লিখলাম। ফাইন, তাহলে এই যেইভাবে লিখলাম, লেখার সুবিধা কি? এইভাবে লেখার সুবিধা হচ্ছে এইগুলোকে আমার লাক্সারি আছে, আমার স্কোপ আছে এগুলোকে একবার ইউজ করার। ফাইন, এর পরের লেয়ারে আমি কি রাখবো? এর পরের লেয়ারে রাখবো সেই সকল জিনিসকে যাদের আমার দুইবার করে ইউজ করার লাক্সারি বা স্কোপ যাদের কেসে আমার আছে। এখন যেমন ধরো এখানে আরকে কি আমি দুইবার হচ্ছে ইউজ করতে পারবো? উত্তর হচ্ছে না। আর তো পুরো ইয়াতে শব্দ আসেই একবার, সো ওটাকে দুইবার ইউজ করতে পারবো না। তো এই কারণে আর শুধুমাত্র ফার্স্ট লেয়ারে থাকবে, সেকেন্ড লেয়ারে থাকবে না। সেকেন্ড লেয়ারে কারা থাকবে? যেমন ধরো ই একবার ইউজ করতে পারবো, আবার ডাবলও ইউজ করতে পারবো, সো ওটাকে আমি সেকেন্ড লেয়ারে রাখবো। বুঝা গেছে? সো এইভাবে এই যে লেয়ারিং করে আমরা মেইনলি যে কাজটা করতেছি, আমাদের একটা জিনিস, কোন একটা জিনিস কতবার ইউজ করার লাক্সারি আছে বা কতবার ইউজ করার স্কোপ আছে, সেই জিনিসটা প্রথমত এইখান থেকে দৃশ্যমান বানাচ্ছি। বুঝছি? এখন তুমি যদি এটা না করে এইখান থেকে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই, ইটস জাস্ট আ ওয়ে। এটা জাস্ট আমি একটা ওয়ে দেখাচ্ছি যে এইভাবে করে চিন্তা করলে সহজ হয়। বুঝছি? তো আমরা এখন আগাই। তাহলে এবার আমরা সেকেন্ড লেয়ারে কি রাখবো? সেকেন্ড লেয়ারে রাখবো তাদেরকে যাদেরকে দুইবার ইউজ করার লাক্সারি বা স্কোপ আমাদের কাছে আছে, যাদেরকে দুইবার ইউজ করতে আমরা চাইলে পারি। কিরকম দেখি আমরা, এই যে প্রথমে এটাকে কি দুইবার ইউজ করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, এই তিনটা আছে, এটাকে দুইবার অবশ্যই ইউজ করা যায়। ফাইন, রাখলাম। ডাবল রাখলাম সেকেন্ড লেয়ারে। এরপরে আর কি আছে? এখানে আমি একটা বার দিলাম আলাদা করার জন্য। এরপরে এন কি দুইবার ইউজ করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, এন আছে তিনটা, এন, তাহলে এখানে এনও ডাবল ইউজ করতে পারি, রাখলাম। এরপরে জি কি ডাবল ইউজ করতে পারি? হ্যাঁ, জি এখানে আছে, এখানে আছে, জিও ডাবল ইউজ করতে পারি, চলে গেল। তারপরে আই কোথায় আছে? এই যে আই এখানে একটা আছে, আই এখানে আরেকটা আছে, তার মানে আইও দুইবার ইউজ করা যাবে চাইলে। এরপরে এন অলরেডি করে ফেলছি কাজ, অলরেডি কাজ করে ফেলছি। আর মাত্র একটাই আছে, তার মানে আর সেকেন্ড লেয়ারে আসবে না। ফার্স্ট লেয়ারে থাকতে পারে, একটা আছে, কিন্তু দুইটা নাই, তার মানে সেকেন্ড লেয়ারে আসবে না। আই কাউন্টেড, এন কাউন্টেড, জি কাউন্টেড, এই তো আলটিমেটলি আমাদের সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড লেয়ারে যে জিনিসগুলো আছে, তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি যে আচ্ছা এখান থেকে এই জিনিসগুলোকে আসলে কি চাইলে আমরা দুইবার নিতে পারি। উই হ্যাভ দ্য অপশন, বুঝছো? উই হ্যাভ দ্য অপশন বা উই হ্যাভ দ্য স্কোপ টু ইউজ দেম টুয়াইস। এখন এইবার আমরা থার্ড লেয়ারে যাব। তাহলে থার্ড লেয়ারে কি করব? বুঝে গেছো অলরেডি। থার্ড লেয়ারে আমরা সেই সকল জিনিসগুলোকে রাখবো যাদেরকে আমরা চাইলে আমরা তিনবার ইউজ করতে পারি, ওই স্কোপটা আমাদের আছে। তো এখন দেখো তো কাদেরকে তিনবার ইউজ করা যায়? আসলে তিনবার আছে, তার মানে কে চাইলে আমরা তিনবার রাখতে পারি, ইউজ করতে পারি। ফাইন, এটা চলে গেল। এরপরে আসছে এনও আসলে তিনটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে কেও আসলে তিনবার ইউজ করার স্কোপ আমাদের সামনে থাকতেছে। জি আসলে দুইবার আছে, জি কি তিনটা আছে? না, জি তিনটা নাই। আইও আসলে দুইটা আছে, তিনটা নেই, তার মানে থার্ড লেয়ারে যাবে না। এন কাউন্টেড, কাউন্টেড, আর হবে না। আই আসলে দুইটা, এন তো হয়ে গেছে, কাউন্ট করে ফেলছি, জি কাউন্ট করে ফেলছি, এই তো। তার মানে এইভাবে করে আমরা আসলে কি করব? প্রথমে আমরা এইখান থেকে দেখব যে আচ্ছা এই যে আমরা এই যে এইগুলোকে ডিফারেন্ট ওয়েতে আমার ইউজ করতে হবে, কখনো একটা দুইটা, কখনো তিনটা, এখানে কখনো তিনটা একরকম, দুইটা অন্যরকম, এইরকমভাবে যে ইউজ করব, এগুলোর কেসে আমরা আসলে এইভাবে করে যখন চিন্তা করে রাখবো, তখন আসলে আমার এইগুলো থেকে কাজ করা সুবিধা হবে। বুঝছি? ফাইন, এখন তোমাদের কাজ হবে নিজেরা পারমুটেশন, ম্যাথমেটিক্স, এরকম বড় বড় ওয়ার্ডগুলো, প্রফেসর, এই যেগুলো আসে বেশি আর কি, এরকম বড় বড় ওয়ার্ডগুলো থেকে এইভাবে লেয়ারিং করাটা শেখা, অ্যান্ড চেক করা যে একবার আমি লেয়ারিং করলাম, আলটিমেটলি পরবর্তীতে রিচেক করা যে আচ্ছা আমার এই কাজটা সঠিক হলো কিনা, যাতে এই কাজটার একদম বেসিক স্টেপটা এটা আর আমাকে বোঝাতে না হয়, তোমাদেরও ভুল না হয়। বুঝা গেছে? এইবার আমরা এর পরের কাজে যাব। পরের কাজটা আমরা মূলত একটা ম্যাথ করার মাধ্যমেই ওখান থেকেই শিখে যাব। শুরু করি। এই যে দেখো, এখন এখান থেকে এই যে যা আলোচনা করলাম ওই জিনিসটাকে টাইপ 4 এ রাখা হয়েছে, যে n সংখ্যক জিনিস রেপিটেশন সহ এইখান থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ, যেখানে rটা হচ্ছে
এন এর থেকে ছোট, বুঝছি? আর সংখ্যক জিনিস মানে হচ্ছে এন যতগুলো ছিল তার থেকে ছোট আর কি, কম সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করতেছি আমরা। এখন এইখানে মূলত সমাবেশ রাখছে, আমরা সমাবেশের সাথে সাথে বিন্যাসটাও শিখে যাব। এখানে যেমন বলছে প্রশ্নে মোট সমাবেশ সংখ্যা, আমরা এর সাথে সাথে এই একই প্রশ্নে আমি বিন্যাসটাও শিখাই দেবো, বুঝা গেছে? আগাই তাহলে। তাহলে এখন এইখানে কি ওয়ার্ড দিছে? এখানে দিছে থিসিস ওয়ার্ডটার, থিসিস শব্দটার বর্ণগুলো থেকে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করো। ফাইন, 4টা বর্ণ বলছে, আমরা 4টার জন্য একটা কি করি, এইখান থেকে একটা এরকম একটা ব্যাপার রেডি করলাম যেখানে 4টা স্পেস আছে, 4টা জায়গায় 4টা জিনিস বসবে। এখন ওই যে আমরা লেয়ারিং করছিলাম না, এই উপায়ে এখন আমাদের কি হবে, এখন আমাদের এই থিসিস ওয়ার্ডটাকেও লেয়ারিং করে ফেলবো। তাহলে এখানেও আমরা ফার্স্ট লেয়ারে সেইগুলোকে রাখবো যেগুলোকে একবার ইউজ করা আর স্কোপ আমাদের সামনে আছে। সেকেন্ড লেয়ারে তাদেরকে যাদেরকে 2বার ইউজ করতে চাইলে আমরা 2বার ইউজ করতে পারি। থার্ড লেয়ারে 3বার যাদেরকে ইউজ করতে পারি, এইভাবে ওই জিনিসটা সাজায় ফেলি এখানে। তাহলে থিসিস ওয়ার্ডটার মাঝে আমরা দেখতেছি, আমরা ফার্স্ট লেয়ার যদি ফর্ম করি, টি আছে, ফাইন, এইচ আছে, রাখলাম, ই আছে, ই রাখলাম। এরপরে আর কি আছে, এস আছে, এস তাহলে এখানে রাখলাম। এরপরে আই আছে, আই এখানে রাখলাম। মানে এক কথায় মিনিমাম একবার যেগুলোকে আমরা এখান থেকে অ্যাপিয়ার করতে দেখব, যাদেরকে মিনিমাম একবার ইউজ করা যাবে। এখান থেকে থিসিসের কেসে টি এইচ ই এস আই, এরপরে আবার একটা এস আছে। এস তো আমি অলরেডি কাউন্ট করে ফেলছি, সেই এসটা এখানে আর লেখার দরকার নেই। ফাইন, চলে গেল। এটা ফার্স্ট লেয়ার আমি ফর্ম করে ফেললাম। সেকেন্ড লেয়ারে যাই। সেকেন্ড লেয়ারের কেসে কি কি থাকবে, এখানে দেখো, টি কি 2বার আছে? না। এইচ 2বার নাই, ই 2বার নাই, এস এস হচ্ছে 2বার আছে, এস 2বার আছে, তার মানে এস কে চাইলে আমরা 2বার ইউজ করতে পারি, রাখলাম। এই তো এইভাবে করে আমরা লেয়ারিংটা করে ফেললাম। এখন লেয়ারিং এর কেসে একদম খুব কমন যে মিস্টেকগুলো তোমরা করো সেইটার মাঝে একটা হচ্ছে এরকম, এটা একটু দেখো। অনেকে এই জিনিসটাকে ওই যে আমরা যখন বরিশাল, রাজশাহী, ম্যাথমেটিক্স, তারপর ইঞ্জিনিয়ারিং, এই ওয়ার্ডগুলোর সবগুলো বর্ণ নিয়ে সাজাতাম, তখন কি করতাম, ওই যে রিপিটেশন কাউন্ট করতাম, যে ম্যাথমেটিক্সে এম 2টা, এ 2টা হচ্ছে, তারপরে টি 2টা, এইভাবে করে করে ওই অনুযায়ী লিখতাম না, ওইগুলো কাউন্ট করে। অনেকে এটাকে ওইটার সাথে সেম মনে করে, সেম মনে করে যে ভুলটা করে সেটা দেখাই। সেম মনে করে যে ভুলটা করে সেটা হচ্ছে এরকম, ওরা ভাবে যে আচ্ছা ঠিক আছে, এইখানে আসলে এই লেয়ারিং আসলে ভাইয়া এত কিছু বোঝানোর কিছু নেই, এত কিছু বুঝারও কিছু নেই। এখানে আলটিমেটলি আপনি যেটা করবেন সেটা হলো, যেইটা যতবার করে আসে সেইটা ওই লেয়ারে দিয়ে দিবেন, যে যদি কোনোটা 3বার থাকে থার্ড লেয়ারে যাবে, যদি কোনোটা 2বার থাকে সেকেন্ড লেয়ারে যাবে, আর হচ্ছে ফার্স্ট লেয়ারে যতগুলো পসিবল অপশন রেখে দিবেন। তো ওদের ওই যে ওই সেম মিস্টেকটা, এই যে ভুলটা, এটার মাধ্যমে কি হবে দেখো, এটার মাধ্যমে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম, ও এই যে এখানে লিখবে ফার্স্ট লেয়ারে সবগুলো অপশন থাকলো, সবগুলো লিখলো। এরপরে দেখবে ই আছে 3টা, তাহলে ই থার্ড লেয়ারে যাবে, এই যে ই চলে গেল থার্ড লেয়ারে। এন আছে 3টা, তাহলে এন চলে যাবে থার্ড লেয়ারে, চলে গেল। তারপরে জি আছে 2টা, তাহলে জি এখানে আসলো। আই আছে 2টা, আই এখানে লিখে ফেললো। এই যে এইভাবে করে যখন সে লিখবে তখন বেশ কিছু কেস তার মিস হয়ে যাবে। কিভাবে মিস হয়ে যাবে দেখো, এইখানে ও যখন এইভাবে লিখে কাজটা করবে, তখন আসলে যখন সে কোনো একটা জিনিস ডাবল ইউজ করতে চাবে, তখন সে এইখানে তাকাবে সেকেন্ড লেয়ারে, সেকেন্ড লেয়ারে দেখবে আচ্ছা জি 2বার ইউজ করা যায়, আই 2বার ইউজ করা যায়, হ্যাঁ ঠিক আছে ফাইন, এই অনুযায়ী কাজ করবে। কিন্তু ও এখান থেকে যেটা মিস করতেছে, যে আরে এন 3টা আছে তো কি হয়েছে, এন কি 2টা ইউজ করা যাবে না? এন তো অবশ্যই 2টা ইউজ করা যাবে, এখানে 11টা লেটার আছে, আমি তোমাকে বললাম 5টা নিয়ে, 7টা নিয়ে, যেটা নিয়ে বলি, 5টা নিয়ে মনে করে বললাম, তা 5টা নিয়ে যদি বলি, তাহলে আলটিমেটলি এখানে কি 2টা তুমি এন ইউজ করতে পারো না? অবশ্যই পারো। ইউ হ্যাভ দ্য লাক্সারি টু ডু দ্যাট, ইউ হ্যাভ দ্য স্কোপ, ইউ হ্যাভ দ্য অপশন টু ডু দ্যাট। তাহলে এই যে আমাদের আলটিমেটলি আমাদের এখানে 3টা এন আছে তো কি হয়েছে, 3টা এন থাকা মানে এন 3টা আছে, তার মানে এন একবারও ইউজ করা যাবে, চাইলে 2বারও ইউজ করা যাবে, 3বারও ইউজ করা যাবে, বুঝছি? এখন এইখানে আমি যখন এনকে কাউন্ট করতেছি না সেকেন্ড লেয়ারে, তখন আসলে আমরা একটা ভুল করতেছি, যে আমি এন যে 2বার ইউজ করা যাবে এই জিনিসটা ভুলেই যাচ্ছি, এই জিনিসটা কাউন্টই করতেছি না, বুঝছো? তার মানে এই যে এন 2বার কাউন্ট করা যাবে বা এই এন 2বার নেওয়া যাবে, এই জিনিসটা যখন আমি ভুলে যাচ্ছি বা কাউন্ট করতেছি না, আমার তো কাউন্টটা মিস্টেক হবেই, ভুল হবেই, কম আসবেই, বুঝছি? ঠিক একইভাবে ই এর কেসেও তাই, ই 3টা আছে তা কি হয়েছে, ই কি 2টা ইউজ করা যাবে না? অবশ্যই ই 2টা ইউজ করা যাবে, 5টা জিনিসের মধ্যে 2টা ইউজ করাই যাবে, আমার কাছে ই আছে 3টা। সো আলটিমেটলি এইখানে আসলে তখন এখানে ডাবল ইও রাখতে হবে। আচ্ছা ডাবল ইটা এখানে না রাখি, ডাবল ই মনে করো এই যে এখানে রাখতেছি, জাস্ট বুঝালাম আর কি, বুঝছি?
তাহলে এইখানে একটু কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝা গেছে? তো এইখানে আলটিমেটলি আমরা আগে যা করছি ওইটাই জাস্ট হইতেছে ভাইয়া, এটা আর ডিফারেন্ট কিছু না, এমনটা না। এই কারণেই তো এত কথা বলা। কথাগুলো কেন বলতেছি? আদারওয়াইজ তো জাস্ট ম্যাথ দেখাইতাম যে আচ্ছা দেখো এটা এমনি করতে হয়। কথাগুলোর দাম আছে, বুঝা গেছে? এইখানে মেইনলি আমরা ওই কাজটা করতেছি না যে আচ্ছা কে কতবার আছে ওই লেয়ারে চলে যাবে, 3টা থাকলে 3rd লেয়ারে, 4টা যদি থাকতো তাহলে 4th লেয়ারে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কাকে কতবার ইউজ করার লাক্সারি আছে, কাকে কতবার ইউজ করার অপশন আছে, চাইলে আমরা কতবার ইউজ করতে পারি সম্ভব হলে, সেই জিনিসটা আমরা এখানে ভিজুয়ালি দেখতে চাচ্ছি। দ্যাটস ওয়াই কোনো একটা জিনিস যদি 3rd লেয়ারে থাকে তার মানে ও মিনিমাম 3টা আছে। মিনিমাম 3টা আছে মানে কি, ওকে 3বারও ইউজ করা যাবে, 2বারও ইউজ করা যাবে, একবারও ইউজ করা যাবে। যার কারণে 3rd লেয়ারে যদি কেউ থাকে ও 3rd লেয়ারও থাকবে, 2nd লেয়ারও থাকবে, 1st লেয়ারও থাকবে। তাই হয়েছে দেখো, ই 3টা আছে তার মানে কি ই 3বার ইউজ করা যাবে। ই যদি 3বার ইউজ করা যায়, ই 2বার ইউজ করা যাবে না? অবশ্যই যাবে। তার মানে ডাবল ইউ উপরে থাকবে 2nd লেয়ারে। ই যদি 2বার ইউজ করা যায় তার মানে কি 2টা আছে মিনিমাম, তাহলে আলটিমেটলি একবারও তো ইউজ করা যাবে। দ্যাটস ওয়াই 1st লেয়ারে থাকবে। সো এই ব্যাপারটা আসলে এইখানে আসলে আমরা দেখতেছি যে ওকে চাইলে কতবার পর্যন্ত আমরা ইউজ করতে পারি, কতবার ইউজ করা যায়। একবার ইউজ করা যায়, হ্যাঁ, 2বার যায়, 3বার যায়, এইভাবে করে যেইগুলার যতবার ইউজ করার অ্যাটলিস্ট অপশন আছে সেই জিনিসগুলো আমরা এখানে ভিজুয়ালি দেখার ট্রাই করতেছি। সো এইখানে এই ভুলটা করা যাবে না, এটা অনেকেই করে। এটা না, এটা করার পিছনে কারণটা হচ্ছে বেসিকটা ঠিকঠাক নিজে নিজে ফিল না করা। জাস্ট দেখছে এই ধরনের ম্যাথ এভাবে করতে হয়, তখন ওই জিনিসটা কিছুটা মেমোরাইজ করছে বা মাথায় রাখছে, ওই অনুযায়ী তখন ওইটা পরীক্ষায় আসলে ওইটা ওইভাবে করার ট্রাই করছে। যার কারণে ওর কাছে মনে হয়েছে যে আচ্ছা ই 3টা আছে 3rd লেয়ারে দিয়ে দিই। এইভাবে করে চিন্তা করলে হবে না, বুঝা গেছে? ফাইন, তাহলে আই হোপ ভুলটা আমি ক্লিয়ার করতে পারছি। এইবার তাহলে এখন এইখান থেকে তাহলে বুঝছি আমরা এইখানে এই যে THESI, এই যে এই লেটারগুলো, এগুলোর একবার করে ইউজ করার আমার অপশন বা স্কোপ আছে, রাখলাম 1st লেয়ারে। 2বার করে কাদেরকে ইউজ করতে পারি, কাদেরকে ওভাবে ইউজ করার আমাদের অপশন আছে। তো সেখান থেকে 2বার করে দেখতেছি আমরা যে আচ্ছা টি কে 2বার ইউজ করা যাবে না, এইচ যাবে না, ই যাবে না, আই যাবে না, এস কে যাবে, এস 2টা আছে এখানে। তো দ্যাটস ওয়াই এস কে আমরা ওখানে কি দিয়ে দিছি, 2nd লেয়ারে দিছি। 2nd লেয়ারে আর কেউ নাই, কারণ আর কাউকে 2টা আমরা 2বার ইউজ করতে পারবো না, আর কেউ ডাবল নাই। ফাইন, এইবার এইখান থেকে তাহলে আমাদের এই যে লেয়ারিং এর কাজটা এটা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কেস দেখব, ওই অনুযায়ী সমাবেশ বা চুজিং বা হচ্ছে তোমার কম্বিনেশনের কাজটা করব, তারপরে অ্যারেঞ্জিংটাও করে দিব। এখানে অ্যারেঞ্জিং চাইনি, আমি করে দিব যাতে একবারই সব কাজ শিখে যাই আমরা। তাহলে প্রথম কেস, ফার্স্ট কেস কি বলো? ফার্স্ট কেস হচ্ছে সবগুলো বর্ণ ডিফারেন্ট, 5টা আমার 4টা দিয়ে 4টা গঠন করতে বলছে, তো 4টা বর্ণ দিয়ে, তাহলে 4টাই ডিফারেন্ট, তাহলে সব ডিফারেন্ট বা সব ভিন্ন। সব যদি ভিন্ন হয় তাহলে আমরা কি নিচ্ছি, ফার্স্ট লেয়ার থেকে সবগুলো নিব, তাই না? সব তো ভিন্ন নিচ্ছি, আমি তো রিপিটেশন নিচ্ছি না। তাহলে সব যদি ভিন্ন হয় আমি ফার্স্ট লেয়ার থেকে সবগুলো নিয়ে নিব। তাহলে ফার্স্ট লেয়ার থেকে তুমি দেখো তো ফার্স্ট লেয়ারে এলিমেন্ট কতগুলো আছে, 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্টের সবাই ডিফারেন্ট, তার মানে এখানে এনসিআর অ্যাপ্লাই করা যাবে। তাহলে 5টা থেকে নিব কয়টা, 4টা, তাহলে 5C4, দ্যাটস ইট। এই তো, এটা হচ্ছে চুজিং এর ওয়ে, বুঝছি? তাহলে এখান থেকে 5টা জিনিস থেকে 4টা করে জিনিস নিয়ে কতগুলো দল গঠন করা যায় সেই জিনিসটা আমি রাখলাম। তাহলে 5C4, এটা চুজিংটা ডান, অ্যারেঞ্জিং পরে। ফাইন, এইখান থেকে তার মানে সব ভিন্নর কেসে চুজিং হয়ে গেছে। এইবার আমরা আরও একটা কেস দেখি, আর কি কেস হতে পারে? আর কেস হতে পারে এরকম যে আচ্ছা ঠিক আছে সবগুলো ভিন্ন নিয়ে তো করে ফেলছি, এখন রিপিটেশনে যাই। রিপিটেশনের কেসে আমাদের একটাই অপশন আছে যে ওকে সর্বোচ্চ 2বার ইউজ করা যাবে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এখান থেকে কি নিব, তাহলে 2টা সেম আর 2টা ডিফারেন্ট, কারণ দেখো টোটাল 4টা লেটার নিয়ে আমাদের ওয়ার্ড গঠন করতে হবে, তাহলে 2টা সেম নিব আর 2টা ডিফারেন্ট। দুইটা ডিফারেন্ট না লিখে 2টে ভিন্ন লিখলেও চলবে, জাস্ট সেন্সটা মেক করলাম। এরপর এখন এইটা তাহলে কতভাবে নেওয়া যায়, এইখানে একটা জিনিস খুবই ভালো মতো খেয়াল করবা। এইখানে আজকের লেকচারে অনেকগুলো জিনিস আছে বোঝার মতো, এই কারণে বলছি সময় নিয়ে বুঝো, হজম করে করে জিনিসগুলো বুঝো, টাইম নাও। তোমার যদি মনে হয় যে আর ফোকাস রাখতে পারতেছো না, ভিডিওটা পর্যন্ত রেখে দাও। যখন মনে হবে যে আমি ফোকাস অফার করতে পারবো এখন ফুল ফোকাস, তখন আবার যেটুকু দেখছিলা এরপর থেকে দেখো। ব্যাপারটা এইভাবে হ্যান্ডেল করো। তাহলে এখন 2টা সেম 2টা ডিফারেন্ট, আচ্ছা ফাইন, 2টা সেম, এই যে দেখো এইখানে তার মানে এস আর এস, এই 2টা সেম, এই 2টাকে আমি নিচ্ছি শিওরলি, এই 2টা নিচ্ছি। তাহলে এই 2টা যদি শিওরলি নিয়ে ফেলি তাহলে এদেরকে আর চুজ করার কিছু আছে? এদেরকে তো আর চুজ করার কিছু নেই, ভালো মতো বুঝো। এইখানে আমরা শিওরলি 2টাকে নিচ্ছি, তাহলে এই 2টাকে যেহেতু নিচ্ছি তাহলে এদেরকে তো আর চুজ করার কিছু নাই,
এরা অলরেডি চোজেন মানে যখন আমরা চুজিং হিসাব করতেছি অলরেডি চোজেন, এরা ডান, এদেরকে নিয়ে আর কোনো কিছু লেখার নাই, এদেরকে নেওয়ার উপায়ই এক উপায় নেওয়া যায়। ফাইন, এইবার তাহলে আমরা বাকি যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসে কাদেরকে বসাতে পারি সেটা চুজ করব। তো সেইটা যে চুজিংয়ে যাব। এখন এই যে দেখো এই দুইটা নিতেই হবে আমার, এই দুইটা অবশ্যই অন্তর্ভুক্ত এখানে করতে হবে। অলরেডি চোজেন, হ্যাজ টু বি চোজেন অলওয়েজ। এই ধরনের কেসটা আমি একদম সমাবেশ পড়ানোর একদম শুরুতে দেখাইছি কিনা একটু মনে করো। দেখো সমাবেশ পড়ানোর একদম শুরুতে কিন্তু আমি সেই জিনিসটা দেখাইছি। এই যে এইখানে আসো, এইখানে আমরা ম্যাথমেটিক্যালি যখন কাজগুলো দেখতেছিলাম তখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিছিলাম, যেখানে ABCDEFG 7টা এলিমেন্ট আছে। 7টা এলিমেন্টের মাঝে আমি বললাম যে ভাওয়েলগুলা এই চারজনের দলে অবশ্যই থাকবে। তাহলে আসলে কি করা যায়? ভাওয়েলগুলো যেহেতু অবশ্যই থাকবে, এ আর ই অবশ্যই থাকবে, এখানে ওদেরকে চুজ করার আর কিছু নেই। 4টা জিনিস চুজ করতে হবে, 4টা জিনিস চুজ করে একটা দল গঠন করতে হবে, 4টার মাঝে 2টা অলরেডি চোজেন হয়ে আছে, তাহলে এদেরকে নিয়ে কাজ শেষ, আমার সুবিধা করে দিছে। বাকি 2টা আমি চুজ করব। তাহলে বাকি 2টা চুজ করব কত উপায়, এ আর ই চোজেন ডান, বাকি আছে 5টা থেকে 2টা চুজ করব 5C2। বুঝছি? এই যে এইখানে যে কাজটা করছি ওইটাই কিন্তু এখানে চলে আসলো। বুঝছো? জিনিসটা কি বোঝা গেছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে এখান থেকে। এইবার আসো এখানে, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এস আর এস, এই দুইটা আসলে এস অলরেডি সিলেক্টেড চোজেন ডান, ওদেরকে নিয়ে আর চিন্তার কিছু নেই। এখন আমাদেরকে বাকি 2টা ঘরে কি করতে হবে, বাকি 2টা ঘরে চুজ করে বসাতে হবে। এই যে বাকি 2টা ঘরে চুজ করে বসাতে হবে, তাহলে এখানে কি করব, এখানে তো আমার আর কোনো কিছু ডাবল ইউজ করতে হবে না, এখান থেকে 2টা ডিফারেন্ট ইউজ করতে হবে, তার মানে ফার্স্ট লেয়ার থেকে নিতে হবে, তাই না? বুঝছো ব্যাপারটা? আমাদের সবগুলো যদি ডিফারেন্ট নেই, সব ফার্স্ট লেয়ার থেকে নিচ্ছি, করে ফেলছি ওটা। আর যদি 2টা সেম নেই আর বাকিগুলো ডিফারেন্ট, তার মানে কি 2টা সেম নিচ্ছি, তার মানে এই লেয়ার থেকে একটা নিচ্ছি, তাই না? এই লেয়ার থেকে একটা নিচ্ছি আর বাকি 2টা উপর থেকে নিচ্ছি। তাহলে বাকি 2টা উপর থেকে নাও। উপরে এলিমেন্ট কয়টা আছে? উপরে এলিমেন্ট আছে 1 2 3 4 5, 5টা। এই 5টা থেকে আমি নিচ্ছি 2টা, শেষ। তাহলে এখান থেকে 5C2, এটাই হচ্ছে আমার চুজিং এর উপায়। এই যে এটা লিখলাম, তাহলে এখান থেকে আমাদের মোটামুটি এই সেকেন্ড কেসে এখানেও আমাদের আসলে হচ্ছে আমাদের চুজিং এর কাজ শেষ, তাই না? হয়ে গেছে না? ডান। এইখানে উত্তর হচ্ছে, এইখানে আসলে আমরা এইটা লিখে একটা ভুল করে ফেলছি, এইটা এই কেসে লেখা যাবে না। কেন যাবে না সেই জিনিসটা ভালো মতো একটু বুঝি। খেয়াল করো, এইখানকার কেসে আমরা যখন 2টা সেম 2টা ডিফারেন্ট বলতেছি, তাহলে 2টা সেম, আমি 2টা এস তো ইউজ করে ফেলছি, 2টা এস ইউজ করে ফেলছি, 2টা এস এখানে বসায় ফেলছি। এখন দেখো তো, আমি যদি এইটা লিখি যে 5C2 লিখলে ভুল লিখলাম, কারণ হচ্ছে 5C2 মানে হলো এই 5টা জিনিস থেকে ইচ্ছে মতো 2টা চুজ করা। তো এই 5টা থেকে যদি ইচ্ছে মতো 2টা চুজ করা যায়, তাহলে এই 2টা আমি চুজ করতে পারি না? এস আর আই চুজ করলাম, বসাই দিলাম এস আর আই। এখন দেখো তো কি হয়ে গেল, এইখানে ওয়ার্ডে, এই অ্যাকচুয়াল ওয়ার্ডে সোর্স ওয়ার্ডটাতেই এস ছিল 2টা, কিন্তু আমি তো এখানে এস ইউজ করে ফেলছি 3টা। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে সেকেন্ড লেয়ারে যে ছিল ও তো ফার্স্ট লেয়ারে অবশ্যই থাকবে, তো সেকেন্ড লেয়ারে যে ছিল ওখান থেকেই যদি ওর কয়বার ইউজ হবে এটা যদি ডিফাইন্ড হয়ে যায় যে ঠিক আছে 2টা সেম, ও 2টা সেম হবে, 2টা সেম, তার মানে এখান থেকে আলটিমেটলি কি হলো যে 2টা সেম, তার মানে এই 2টা তো ওখানে বসে গেল। তাহলে উপর থেকে যখন ডিফারেন্টগুলো আমি আলোচনা করব বা ডিফারেন্টগুলো কনসিডার করব, তখন আসলে আমি আর এস কে কাউন্ট করতে পারবো না। কারণ এস কে কিভাবে কাউন্ট করবো? আমি এস কে কাউন্ট করতে গেলে আমার আলটিমেটলি এইখানে তো অলরেডি এস কাউন্ট করে ফেলছি, এখানে যদি অলরেডি এস কাউন্ট করে ফেলি, এখানে আরেকটা এস কাউন্ট করতেছি, তাহলে আমি যে বলছি 2টা সেম, এবার তো হয়ে গেল 3টা সেম। বুঝছি? তাহলে এইখানে এই জিনিসটা টোটালি ইনভ্যালিড হচ্ছে, এইখানে তো টোটালি ইম্পসিবল হচ্ছে। এখানে তো ভ্যালিডের মানে কেস ওয়াইজ ভ্যালিড ইনভ্যালিড ওটা তো পরে, কিন্তু এখানে তো ইম্পসিবল, কারণ এস আসেই 2টা, তারপরে আমি নিচ্ছি 3বার, এটা জিনিস তো হবে না, এই কারণে এটা ভুল হচ্ছে। এইবার এখন এইখানকার কেসে ইম্পসিবল না, কিন্তু এই কেসে ইনভ্যালিড, সেই জিনিসটা বুঝবো, ভালো মতো বুঝো। এখানে অনেকগুলো সূক্ষ্ম পয়েন্ট আছে। ইম্পসিবল না, কিন্তু এই কেসে ইনভ্যালিড, সেটা দেখবো। সেটা কিভাবে? আগের এক্সাম্পল থেকে দেখি। এই মনে করো আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাক যাই, এইখানে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাক আসলাম। ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাক আসার সময় এইখানে মনে করো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি এখানে 4 লেটারের একটা শব্দ গঠন করেন। ফাইন, 4 লেটারে আমি শব্দ গঠন করব। 4 লেটারের শব্দ, আচ্ছা 5 লেটারেরটা রাখছি, তো 5 লেটারেরটা এই থেকেই বলি। এই মনে করো 5 লেটার এখান থেকেই বলি। আর এখানে একটা কমন মিস্টেক বলছিলাম, এই জিনিসটা নোট ডাউন আই হোপ করে ফেলছো, সো এটা আমি একটু ইরেজ করে দিই, এই পার্টটুকু টোটালি ইরেজ করে দিলাম। এখন এইখানে আমি একটু কাজটা করে দেখাবো যে কোথায় এইখানেও কিরকম ভুল হতে পারে। মনে করো আমি ডিক্লেয়ার করলাম যে একটা কেস আমি নিব যেখানে কি হবে, 3টা সেম হবে, 3টা সেম হবে।
আর দুইটা ডিফারেন্ট হবে, দুইটা ভিন্ন হবে, ভিন্ন বা ডিফারেন্ট। এখন এইটার আন্ডারে আমি কাজ করতেছি, তো এইটার আন্ডারে কাজ করতে গিয়ে আমি কি দেখলাম, আচ্ছা তিনটা সেম তো না, দুইটা সেম দেই, সরি ফর দ্যাট, দুইটা সেম দেই, দুইটা সেম দেই, তিনটা ডিফারেন্ট দেই। এইটা দেখো দুইটা সেম তিনটা ডিফারেন্ট, এইখানকার কেসে তার মানে এইখানে দুইটা সেম নিব, তিনটা আলাদা আলাদা থাকবে অন্য অন্য। এখন দুইটা সেম তার মানে আমি সেকেন্ড লেয়ারে গেলাম, দুইটা সেম, তাহলে এখান থেকে দুইটা সেম কি কি নেওয়া যায়, দুইটা সেম নেওয়া যায় এই একটা এই একটা এই একটা এই একটা, এই চারটা পেয়ারের মাঝে যে কোনো একটা পেয়ার নেওয়া যায়। তাহলে চারটা পেয়ার থেকে একটা পেয়ার 4C1, 4C1 থাকলো। এখন চারটা থেকে একটা, এটা চুজ করলাম। এরপরে এখন বাকি থাকলো আমার তিনটা, এই তিনটা তাহলে কি ভিন্ন ভিন্ন, যেহেতু ফার্স্ট লেয়ার থেকে নিব, ফার্স্ট লেয়ার থেকে নেওয়ার সময় আমি কি করলাম যে আচ্ছা অপশন কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 5টা থেকে তিনটা 5C3। এই যে এই কাজটা লিখলাম, এইখানে আসলে এই জায়গাটায় আমি ভুল করে ফেললাম, এটা ভুল হয়েছে। কেমনে বা কেন এটা ভুল হয়েছে, কারণ হচ্ছে দেখো এইখান থেকে মনে করো ডাবল ই চোজেন হয়েছে, ঠিক আছে, ডাবল ই রাখলাম, চারটার মাঝে তো যে কোনো একটা নিব, তাহলে ডাবল ই আসতে পারে, ফাইন, দুইটা সেম হইলো। এরপরে এখন বাকি তিনটাতে ডিফারেন্ট ডিফারেন্ট বসাবো, তো বাকি তিনটাতে যদি ডিফারেন্ট ডিফারেন্ট বসাই, তার মানে ঘটনা হচ্ছে তাহলে এইখানে আমি যে বলছি 5C3, পাঁচটার মাঝে যে কোনো তিনটা নিব, তো পাঁচটার মাঝে কাকে কাকে অপশন নিছি, 1 2 3 4 5, এই পাঁচজনকে অপশন নিছি, এখান থেকে তিনটা, এখান থেকে তিনটাই ফার্স্ট তিনটা মনে করে নিলাম, ফার্স্ট তিনটা নিয়ে এখন এখানে বসাচ্ছি, ফার্স্ট তিনটা নিয়ে এখানে বসাচ্ছি। তো দেখো তো কি হয়, ফার্স্ট তিনটা নিয়ে যদি এখানে বসাই, আমার চলে আসলো এইখানে, আমি বলছিলাম কেসটাতে দুইটা সেম তিনটা ভিন্ন, এটা বলছিলাম, তো দুইটা সেম তিনটা ভিন্ন বলছিলাম, এইখানে কি তা হয়েছে, কেসটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখতেছি এইখানে আসলে তা হয় নাই, উল্টা হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, অন্য কিছু হয়েছে। এইখানে দুইটা সেম তিনটা ভিন্ন বলছিলাম, এইখানে কি হয়ে গেল, তিনটা সেম দুইটা ভিন্ন হয়েছে, তাই না? তাহলে এই কেসটা যে আমি ডিফাইন করছি, ওই কেসটাকে তো আমরা এই জিনিসটা ম্যাচ করতেছে না, আমি যা বলছি সেটা ক্যালকুলেশনে আসতেছে না, সো যার কারণে এই জিনিসটা নেওয়া যাবে না। এখন আমি একটা কথা বলছিলাম, এইখানে এই জায়গাটায় এখানে কি হয়েছে, এইখানে তো এস আছেই দুইটা, এখানে তো তিনটা নিতেই পারবা না, অপশনই নাই, সো আলটিমেটলি এটা একটা ইম্পসিবল কেস হয়ে গেছে। ইনভ্যালিড তো অবশ্যই, এই শর্তটা যা বলছি ওটা ম্যাথমেটিক্যালি আমি ইমপ্লিমেন্ট করতেছি না, ইনভ্যালিড হয়েছে কেস ওয়াইজ, আবার ইম্পসিবলও হয়ে গেছে। কিন্তু এইখানে দেখো এই জিনিসটা ইনভ্যালিড হয়েছে, অবশ্যই ইনভ্যালিড হয়েছে, আমি বলছি দুইটা সেম হয়ে গেছে তিনটা সেম, ওইভাবে অনুযায়ী কাউন্ট করছি, ইমপ্লিমেন্টেশনটা আমার কাউন্টিংয়ে ভুল হয়েছে, কিন্তু এটা ইম্পসিবল না। কেন ইম্পসিবল না, কারণ ই তো তিনটা আছে, ই তিনটা হয়েছে না, ই তো তিনটা আছে, ই তিনটা আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে আসলে ই তো তিনটা আমার ইউজ করা যাবে, বুঝছি? তো এই কারণে ইম্পসিবল হোক বা না হোক, ইম্পসিবল হোক বা না হোক, ইনভ্যালিড কেস আমরা নিব না, বুঝা গেছে? এখানে তুমি বলতে পারো ভাইয়া এটা তো ইম্পসিবল না, এটা তো নিব না, এটা নিতে পারবেন না। আপনি কেন নিতে পারবেন না, কারণ এইটা যদি আপনি নিয়ে ফেলেন, পরবর্তীতে আপনি তো আবার আসবেন, আবার এসে তো আরেকটা কেস বলবেন যে হ্যাঁ তিনটা সেম দুইটা ডিফারেন্ট, ওখানে আবার এটাকে কাউন্ট হবে, তো আলটিমেটলি আপনি তো ওভার কাউন্ট করতেছেন, তো যার কারণে ইম্পসিবল হোক আর না হোক, ইনভ্যালিড হলেই ওটা নেওয়া যাবে না। মাঝে মাঝে ইম্পসিবল হবে, মাঝে মাঝে ইম্পসিবল হবে না, যেমন এখানে ই ভুলে তিনটা হয়ে গেছে, কিন্তু ই আসলে তিনটা আছে, আমার ইউজ করার অপশন আছে, লাক্সারি আছে, তো যতই লাক্সারি থাকুক আমি তো যা বলছি তা করি নাই, যার কারণে এটা নেওয়া যাবে না, বুঝছি? জাস্ট এটা কি কেস, এটা হলো ইনভ্যালিড কেস বাট নট অ্যান ইম্পসিবল কেস, কারণ এইটা পাঁচটা লেটারে যদি ওয়ার্ড বানাও এটা বানানো যাবে, এটা একটা ভ্যালিড পসিবল কনফিগারেশন, কিন্তু এই শর্তের আন্ডারে সে ভ্যালিড না। কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে ও তো ইনভ্যালিড হয়েছেই, ইনভ্যালিড তো অবশ্যই মাস্ট বি ফর শিওর, কিন্তু ও আসলে সাথে কি হয়েছে, ইম্পসিবলও হয়ে গেছে, এস আসেই দুইটা, এখানে আমি তিনটা ইউজ করে ফেলছি, বুঝছি? সো এই কাজ করা যাবে না। তাহলে এখান থেকে কি শিখলাম, খুবই চমৎকার এবং খুবই সূক্ষ্ম একটা ডিটেইল, এই জিনিসটা অনেকেই খেয়াল করি না আমরা, এই ব্যাপারটা অবশ্যই সতর্ক থেকে কাজ করতে হবে। সেটা হচ্ছে যখনই আমরা আপার লেয়ার থেকে কোনো কিছু ইউজ করতেছি, তখন আসলে যতবার ওগুলো ইউজ করব ততগুলো অপশন উপর থেকে কেটে দিতে হবে, কথা বুঝছি? দেখো বুঝো, আমরা আপার লেয়ার থেকে এই লেয়ারে যে থাকবে ও তো অবশ্যই আপার লেয়ার মানে সরি, এইগুলোকে আপার বলতেছি, এগুলোকে লোয়ার বলতেছি, এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, মানে সেকেন্ড থার্ড এগুলো তো বড় লেয়ার, তাই না? এইখানে অর্থাৎ এই লেয়ারগুলোতে যারা থাকবে এরা তো অবশ্যই তার আগের লেয়ারে থাকবে, তাই না? এখানে যদি ডাবল এস থাকে তার মানে অবশ্যই ফার্স্ট লেয়ারে এস ছিল, নাহলে এখানে ডাবল আসলো কোত্থেকে, অবশ্যই সে ওখানে ছিল। সেইটার কেসে যদি এখান থেকে তুমি ডাবল এস ইউজ করো, একটা করে এস কেটে দিবা,
যদি এখানে এমন হইতো যে আচ্ছা ভাইয়া আমি এখান থেকে এরকম ইউজ করতেছি যে পাঁচটা বর্ণ নিয়ে গঠন করতে বলছে, তো আমি দুইটা সেম নিব, আবার দুইটা সেম নিব, আরেকটা ডিফারেন্ট নিব, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখন আমি কিরকম কেস চাচ্ছি, আমি এরকম কেস চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে দুইটা সেম তার মানে ই, দুইটা ডিফারেন্ট তার মানে এন, আর হচ্ছে আরেকটা সরি দুইটা সেম ই, দুইটা সেম এন, আর একটা ডিফারেন্ট মনে করো আর। এই ধরনের কেসগুলো চাচ্ছি। তো এই ধরনের কেসগুলো যদি চাই আমি, তাহলে এখন আমি কি করলাম, আচ্ছা দুইটা সেম তার মানে এই যে সেকেন্ড লেয়ার থেকে আমার দুইটা জিনিস চুজ করতে হবে, তাই না? কয়টা জিনিস আছে, কয়টা পেয়ার আছে, কয়টা একটা পেয়ার, দুইটা পেয়ার, তিনটা পেয়ার, চারটা পেয়ার বা চারটা জোড়া, চারটা জোড়ার মাঝ থেকে দুইটা জোড়া নেব, তাহলে 4C2 নিয়ে ফেললাম। এরপরে একটা যে ডিফারেন্ট, এই একটা ডিফারেন্ট কাউন্ট করার সময় আমি 5টাকে অপশন নিতে পারবো না। কেন? কারণ এই যে এইখানে আমি যদি ই কে অলরেডি নিয়ে ফেলছি ধরে নিলাম, এখান থেকে আবার যদি ই কে কাউন্ট করি তাহলে তো আমি ওভার কাউন্ট করতেছি। ই বলছিলাম দুইটা হওয়ার কথা, ই হয়ে যাবে তিনটা, এরকম কেস হবে, ওটা তো অলরেডি বুঝছি। তাহলে এবার কয়টা জিনিসকে কাটতে হবে, এইখান থেকে তুমি ই নিচ্ছ, এইখান থেকে তুমি ই নিয়ে ফেলতেছো ধরে নাও, তার মানে এইখান থেকে এই ই কাউন্ট হতে পারবে না। ঠিক একইভাবে এইখান থেকে ধরে নাও এন নিয়ে ফেলছো, তাহলে এখান থেকে এন কাউন্ট হতে পারবে না। তাহলে কয়টা জিনিস কাটা যাচ্ছে, এইখানে দুইটা সেম নিছো, তার মানে এরা দুজন যদি ইউজ হয়, যে কোনো দুইজন, তুমি খালি হাইপোথেটিক্যালি চিন্তা করলেই হবে, এই দুইজন মনে করো নিছো, তাহলে এখান থেকে ই আর এন কেটে যাবে, তাহলে তখন দুইটা অপশন কেটে যাবে। তাহলে এই একটা ডিফারেন্ট নেওয়ার জন্য অপশন কয়টা, 5টা না, 4টা না, এইখান থেকে অপশন 3টা, 5টা না, কারণ হচ্ছে আলটিমেটলি সব নিতে পারবে না, ই চলে যাবে, ই ইউজ হয়েছে। আরো একটা কমবে, কেন? কারণ যে ডাবল এন নিছো, এই কারণে আরেকটা কমবে, বুঝছি। এখন তুমি বলতে পারো ভাই আমি ডাবল এন তো নেইনি, আমি তো ডাবল জি নিছি। আরে বাবা, ডাবল জি নাও আর ডাবল আই নাও, ডাবল এন নাও, কাটতে তো হবেই তোমার একটা, তাই না? আমি জাস্ট একটু ফর এক্সাম্পল বলতেছি যাতে করে অপশনটা তোমার ঠিকঠাক আসে, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের কি হবে, যখন এই যে নিচের লেয়ারগুলো থেকে যতগুলো জিনিস যতভাবে চুজ করে করে নিচ্ছি, তখন কি হবে, আগের লেয়ারগুলোতে সেই জিনিসটা কাউন্ট করা যাবে না, ওটা বাদ দিতে হবে। যেমন কিরকম, আরো একটা এক্সাম্পল দিই। মনে করো আমি নিচ্ছি এরকম যে তিনটা সেম আবারও দুইটা সেম, এরকম। তার মানে 5টা লেটারের মাঝে আমি কিরকম কনফিগারেশন চাচ্ছি, আমি চাচ্ছি এরকম কনফিগারেশন যে তিনটা সেম দুইটা সেম, তার মানে হচ্ছে মনে করো ট্রিপল ই নিছি আর ডাবল এন নিছি, এরকম জিনিসপত্র চাচ্ছি। তিনটা এক ধরনের সেম আর দুইটা আরেক ধরনের সেম, এটা চাচ্ছি। এখন তিনটা যদি এক ধরনের সেম চাই, তাহলে তিনটার জন্য এই থার্ড লেয়ারে যেতে হবে, তিনটা সেম যেহেতু, তাহলে থার্ড লেয়ারে গেলাম। এখানে অপশন কয়টা আমার, এখানে অপশন হচ্ছে এই একটা, এই দুই সেট থেকে নিতে হবে। তো দুই সেট থেকে যে কোনো এক সেট নিব আমি, তাহলে 2C1 নিলাম। তাহলে আমার তিনটা সেমের কাজ শেষ, এই পার্টটুকু আমি ম্যাথমেটিক্যালি ইমপ্লিমেন্ট করলাম, নিলাম। এরপর এখন দুইটা যে সেম নিব, দুইটা সেম কোথা থেকে নিব, সেকেন্ড লেয়ার থেকে না? এই যে সেকেন্ড লেয়ারে গেলাম, আমি তো এই যে থার্ড লেয়ারের কাজ আগে করছি, এর উপরের লেয়ারে গেছি বা এর কম লেয়ারে গেছি, মানে এক কথায় এইখানে উপরের লেয়ারে আসছি আর কি। উপরের লেয়ার আসছি আমি, আচ্ছা আপার লেয়ার লোয়ার লেয়ার এগুলো বলে একটু হয়তো বা তোমাদের কনফিউজ করে ফেলছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এইখান থেকে নিলে ওর উপরেরগুলো থেকে কাটতে হবে, ব্যাপারটা এরকম। তো এইখান থেকে ধরে নাও ট্রিপল ই নিছি, ট্রিপল ই নিলে এইখানকে আবার ডাবল ই আমি কাউন্ট করতে পারবো হিসাবে, করতে পারবো না। কেন? কারণ ওকে যদি ডাবল ই হিসাবে কাউন্ট করি তাহলে কি হয়ে যাবে জানো, এইখান থেকে ট্রিপল ই নিছি, আবার এখান থেকে যদি 4টা অপশন কাউন্ট করি, 1 2 3 4টা অপশন, 4টা অপশনের মাঝে একটা, তাহলে ডাবল ই আসতে পারে, তখন ট্রিপল ই আর ডাবল ই মিলে 5টা ই হয়ে যাবে। আমি তো 5টা ই শর্তে বলি নাই, 5টা ই তো আমি শর্তে বলি নাই, আমি বলছি তিনটা সেম দুইটা সেম, এখানে তো 5টাই সেম হয়ে গেছে। এইটা তো অবশ্যই শর্তকে কি করতেছে, অমান্য করতেছে, তাই না? তাহলে এখানে আমরা ইনভ্যালিড কেস পেয়ে গেলাম। এন্ড এটা কি ইম্পসিবল কেস কিনা বলো তো? এটা আসলে একটা ইম্পসিবল কেস, 5টা ই তো তোমার ইয়াতেই নেই, শব্দেই নেই, নিবাকত থেকে। সো আলটিমেটলি এটা ইনভ্যালিডও, এটা ইম্পসিবল। তো এইরকমভাবে যখনই তুমি যে কোনো লেয়ার থেকে কাজগুলো করতেছো, ওর আগের লেয়ারগুলো, আপার লেয়ার বাদ দাও, আপার লোয়ার যদি বলে ফেলি বাদ দিয়ে দাও, ওটাতে কনফিউজ হয়ে যেতে পারো তোমরা। যে লেয়ার নিয়ে কাজ করতেছো ওর আগের লেয়ার থেকে ওই অপশনগুলো বাদ দিয়ে ফেলতে হবে, কারণ আদারওয়াইজ আমি শর্ত ভঙ্গ করব। তাহলে এখান থেকে যদি আমি 3টা ই নিয়ে ফেলি, তাহলে ই এখান থেকে কাউন্ট করা যাবে না, উপর থেকে কাউন্ট করা যাবে না। তারপরে এটা একইভাবে মনে করো আমি 3টা এন নিছি, কথার কথা, তাহলে এই লেয়ার থেকে এন এন কাউন্ট করতে পারবো না, এই লেয়ার থেকে এন এন কাউন্ট করতে পারবো না, এগুলো আগেই বাদ। এখান থেকে এন নিলে এইখানেও বাদ, এখানেও বাদ, বুঝছো? যদি এখানে 4টা থাকতো, ধরে নাও 4টা কিছু আছে, ধরে নাও 4টা আছে জেড 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 জেড, কথার কথা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি 4টা থেকে নিলা,
এখান থেকে যদি নাও ওই জেড তো এখানে আছে, তার মানে কি থার্ড লেয়ারও থাকবে, সেকেন্ড লেয়ারও থাকবে, ফার্স্ট লেয়ারও থাকবে। থার্ড, সেকেন্ড, ফার্স্ট সবগুলো থেকে জেড কেটে দাও, জেড বাদ দিয়ে দাও। এইভাবে করে চিন্তা করলে কখনোই তোমার ওভার কাউন্টিং হবে না। এই কাজটা করো। কেন করতেছি বুঝছো? কেন এটা বলছি? সব ক্রসগুলো কেটে দেই। এটা বলার পিছনে কারণটা বোঝা গেছে? কারণটা হচ্ছে আমরা এটা করলে ওভার কাউন্ট করে ফেলবো। আচ্ছা এই দুইটা ক্রস কাটতেছে না, বাদ দাও, সমস্যা নাই। আচ্ছা এইখানে ছিলাম, এইখান থেকে তার মানে এইটা একটা মেজর মিস্টেক, এটা করা যাবে না। যখনই আমি এইখান থেকে ডাবল এস কাউন্ট করে ফেলছি, এটা মনে করো ডাবল এস কাউন্টেড হয়ে গেছে, এই উপর থেকে ওর আগের লেয়ার, আগের যতগুলো লেয়ার থাকবে এরা যদি চতুর্থ লেয়ারে থাকতো 3, 2, 1 সবগুলো থেকে এস কেটে দিতাম। ব্যাপারটা এরকম। তাহলে এখান থেকে এইখানে ডাবল এস নিয়ে ফেলছি, এখান থেকে এস কে হিসাব করা যাবে না, এস কে অপশন হিসেবে কাউন্ট করা যাবে না। তাহলে এস কে অপশন হিসেবে কাউন্ট করা যাবে না, এটা তো বাদ, এটা তো ভুল করে লিখছিলাম। এসকে যেহেতু আমরা এবার অপশন হিসেবে কাউন্ট করতে পারবো না, তাহলে এবার কি হচ্ছে কেসটাতে, এইখানে দুইটা জিনিস তো ফিক্সড হয়ে বসেই আছে। সো দুইটা জিনিস ওদেরকে আর বাছাই করার কিছু নেই, ওদেরকে বাছাই করার উপায় হচ্ছে এক। তো ওই এক গুণ করে লেখাও যা না লেখাও তাই, এককে আমি গুণ করে আলাদা করে লিখলাম না। তাহলে এখানে এস এস বসে গেল, বাকি এই দুইটা জায়গায় এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় দুইটা ডিফারেন্ট জিনিস বসাতে হবে। তাহলে এস এখান থেকে ইউজ হয়েছে, এস এখানে আর অপশন না। অপশন কয়টা? 1, 2, 3, 4, চারটা অপশন, চারটা থেকে দুইটা নিতে হবে, 4C2। এই তো এইভাবে করে আমরা জিনিসগুলো গঠন করতে পারবো। বুঝা গেছে? এখন দেখো সব ভিন্ন, সব ভিন্নর জন্য এইখান থেকে 5C4 এটার ভ্যালু কত বলো? সমাবেশের সংখ্যাটা বের করতেছি। 5C4 মানে 5, আর 4C2 মানে কত? 4C2 মানে হচ্ছে এখান থেকে 6, 5, 6, 11, 11টা উপায় আছে। সমাবেশের উপায় 11টা। এখন বিন্যাসের উপায় যদি বলো, তাহলে বিন্যাসের উপায় আলাদা করতে হবে। আগে আমি সমাবেশটা ক্লিয়ার করব বুঝায়, তারপর বিন্যাসে হাত দিব। আগে এখানে দেখো, তাহলে এখন এইবার একটু বুঝি ওভারঅল কি করছি। এখানে থিসিস ওয়ার্ডটা থেকে এখান থেকে বর্ণগুলো নিয়ে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে মোট সমাবেশ সংখ্যা নির্ণয় করতে বলছে। ফাইন, তাহলে এখান থেকে আমরা ওই লেয়ারিং কাজটা করলাম, লেয়ারিং করে ফেলছি। করে ফেলার পরে এখন আমরা দেখব কেস কি কি নিতে পারি। প্রথম কেস সব ভিন্ন নিতে পারি, ফাইন। এরপরে রিপিটেশনে যাব, যেহেতু সব ভিন্ন নেওয়া শেষ, এখন তো রিপিট করতেই হবে, বাধ্য আমরা রিপিট করতে। রিপিটেশনে গেলাম, দুইটা সেম দুইটা ডিফারেন্ট, এই যে দুইটা সেম বাকি দুইটা ডিফারেন্ট। তাহলে এখান থেকে ওই রিপিটেশন ওয়াইজ বুঝে বুঝে আমরা কাজ করছি। এখানে খুবই ভাইটাল একটা ইস্যু, যখনই যেই লেয়ার থেকে আমরা একটা কোনো জিনিস চুজ করে ফেলতেছি, ওই জিনিস চুজ করে ফেললে আগের সবগুলো লেয়ার থেকে ওকে অ্যাজ এন অপশন ওকে চিন্তা করা যাবে না, ওকে কেটে চিন্তা করবো, ওকে কেটে দিব। কেন করছি সেটা? ওভার কাউন্টিং প্রবলেমটা এড়ানোর জন্য। এইটা জিনিস একদম এক্সপ্লেন করে দিছি টোটালি, যে কেন ওভার কাউন্ট হচ্ছে। এই যে এখানে ট্রিপল ই হয়ে যাচ্ছিল, এইখান থেকে আমরা যা বলতেছিলাম তা হচ্ছিল না, ভুল হচ্ছিল, এই ধরনের কেসগুলোর জন্য আমরা এই কাজটা করতে হবে। বুঝছি? ফাইন। এখন এরপরে আর কি কোনো অপশন আছে? তুমি একটু নিজে চিন্তা করে বলো তো, আর কোনো অপশন আছে? উত্তর হচ্ছে আর কোনো অপশন এখানে আসলে নাই। বুঝা গেছে? এইখানে দেখো আর কোনো অপশন তো নেই। তোমার 4টা ঘর পূরণ করতে হবে, হয় সবগুলো সেম দিবা, না হয় কি দিবা, না হয় তুমি দুইটা সেম দুইটা ডিফারেন্ট দিবা, না হয় কি দিবা দুইটা সেম এই দুইটা ডিফারেন্টলি সেম। তোমার তো ওই অপশনই নেই, তোমার তো ওই লাক্সারি নেই। এখানে কি আরও পেয়ার আছে? এখানে যদি এমন হতো এসএস আছে, এখানে ডাবল নেম আছে, তখন তুমি ওই কাজটা হিসাব করতে পারতাম। এখন তো ওগুলো নাই, তাহলে ওগুলো বাদ। এই তো এভাবে করে আমরা সব ভিন্ন হলে কতগুলা, আর দুইটা সেম দুইটা ডিফারেন্ট হলে বা দুইটা ভিন্ন হলে কতগুলো সেটা হিসাব করে ফেলছি। তাহলে টোটাল 11 উপায় আমরা সমাবেশ করতে পারবো, চুজগুলো করতে পারবো, কিন্তু আমরা অ্যারেঞ্জ করিনি, সাজাইনি। তাহলে এবার সাজানোটাও তোমাদের এখান থেকে শিখাই দিই। তাহলে সাজানোর কেসে কি হবে? সাজানোটা মনে করো অন্য কালারে দেখাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে সমাবেশের কাজ। বিন্যাসের কাজ এরপর থেকে। বিন্যাসের কাজটার কেসে, আচ্ছা বিন্যাসের কাজে পার্টিশন দেওয়ার দরকার নেই, একসাথেই করি। বিন্যাসের কাজের কেসে এখান থেকে দেখো, এই ফার্স্ট যে কেসটা এখানে কি হচ্ছে, ফার্স্ট কেসে আমাদের এইখানে 5টা লেটারের জন্য 5টা স্পেস আমরা রাখলাম, সবাই ডিফারেন্ট। তাহলে সবাই যদি ডিফারেন্ট হয় তাহলে কি হবে? তাহলে আমরা তো চুজ করে ফেলছি, এখান থেকে চুজ করা আছে। তাহলে সবাই যদি ডিফারেন্ট হয়, তাহলে সবাইকে যে কোনো একটা সিঙ্গেল যদি একটা দল চিন্তা করো, যে কোনো একটা সিঙ্গেল দল ABCDE, সবাই ডিফারেন্ট, এই যে সবাই ডিফারেন্ট বলে দিছে। আচ্ছা 5 জন কেন? 4 জন। আরে কি বলতেছি, ওয়েট একটু দাঁড়াও। যেখানে ছিলাম ব্যাক যাই। আমরা এখানে 4টা লেটার নিয়ে শব্দ গঠন করতে বলছে, 4টা লেটার নিয়ে শব্দ গঠন করতেছি, ফাইন। এখানে বলছি সব ভিন্ন নিছি, সব ভিন্ন নিছি, আমরা কতগুলো চুজ করছি সেটা রাখছি। তাহলে এখানে সব ভিন্ন রাখো, তুমি সব ভিন্ন ABCD। তাহলে এই যে এই একটা চুজিং, তাই না? এখান থেকে তুমি একটা জিনিস চয়েস করছো, যে A কে চুজ করছি, B কে চুজ করছি, C কে চুজ করছি, D কে চুজ করছি। তাহলে এই চয়েসের জন্য
এইখানে তুমি জাস্ট চয়েস করে দল গঠন করে রাখছো, এদের জন্য এখন অর্ডার ম্যাটার করে না। এই পর্যন্ত সমাবেশ পর্যন্ত এদের জন্য কোনো অর্ডার ম্যাটার করে না। তুমি এখানে বি কে আগে রাখো, সি কে পরে রাখো, কোনো চিন্তা নেই, একই দল। এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা দেখো দল গঠন তো কাজ করছো, বুঝে বুঝে সব শেষ, এবার এক কাজ করে তুমি অ্যারেঞ্জ করে দাও আমাকে, এবার তুমি প্যাটার্ন বানায় দাও, অর্ডারকে এবার কনসার্ন হিসেবে রাখো। তাহলে কি করা যাবে? এইখানে দেখো তো এই চয়েসটার জন্য কতগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট পাবো যদি আমরা প্যাটার্ন বিবেচনা করি। এখানে তো দল হিসেবে একটাই, যখন আমরা সমাবেশ হিসেবে চিন্তা করতেছি, দল হিসেবে চয়েস হিসেবে চিন্তা করতেছি, একটাই চয়েস একটাই দল। কিন্তু যখন আমরা অ্যারেঞ্জমেন্টে যাব তখন আসলে কি হবে, এই একটা থেকে কতগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট পাবো বা কতগুলো প্যাটার্ন পাবো ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট। চারটা ভিন্ন জিনিস চারটা ভিন্ন জায়গায় হচ্ছে, চারটা ভিন্ন জিনিস হচ্ছে চারটা জায়গায় নিজেদের জায়গায় কি করতেছে, বিন্যাস করতেছে। তাহলে কি 4p4, তাই না? 4p4 তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। বুঝছো রে? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস n সংখ্যক জায়গায় যদি কি করে বিন্যস্ত হতে চায়, কত উপায়ে বিন্যস্ত হতে পারবে? npr 4p4 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এখানে এই একটা চয়েসের জন্য 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা কি করতে পারতেছে, অ্যারেঞ্জড হতে পারতেছে। এখানে চয়েস কয়টা? পাঁচটা চয়েস বা পাঁচটা ভিন্ন ভিন্ন দল, পাঁচটা দলের জন্য ও কতভাবে বিন্যস্ত হতে পারবে? 5 × 4 ফ্যাক্টোরিয়াল। 5 × 4 ফ্যাক্টোরিয়াল কত বলো? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 24 × 5, 4 5 20, আর হচ্ছে 5 × 20 ওখান থেকে 100, 120। তাহলে এখান থেকে আমাদের 120টা উপায় থাকলো, বুঝা গেছে? এখন এই যে 120 এটা কি কাউন্ট করে? এটা বিন্যাস সহ কাউন্ট করে। আর যদি বিন্যাস বাদে কাউন্ট করো তাহলে শুধুমাত্র সমাবেশ কাউন্ট করলে 5টা থাকলো। এরপর এখন এখানে আসো, এখানে বলছে দুইটা সেম দুইটা ডিফারেন্ট, আর এখান থেকে চয়েস আসছে আমার 6টা। এখন তাহলে একটু দেখি এইখান থেকে অ্যারেঞ্জ করব। এইবার দুইটা সেম দুইটা ডিফারেন্ট, তাই না? চারটা জিনিসের মাঝে দুইটা সেম দুইটা ডিফারেন্ট, তাহলে মনে করো এ সেম আর বি সি ডিফারেন্ট, এরকম চয়েস আসছে। এরকম যে চয়েস আসছে এইগুলোতে একটা চয়েস, একটা দল, এই যে এই একটা দলকে এবার আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে এবার ইন্ডিপেন্ডেন্স দিলাম, এবার তুমি এগুলোকে নিয়ে প্যাটার্ন বানাও, তুমি এবার অর্ডারকে কনসার্ন হিসেবে রাখো। তাহলে এই একটা জায়গা থেকে কতগুলো প্যাটার্ন বের হবে দেখো তো? চারটা জিনিস 4 ফ্যাক্টোরিয়াল, এর মাঝে দুইটা সেম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিলাম। এই যে তার মানে এইখানকার মাঝে এই রিপিটেশন সহ সবগুলো জিনিস নিয়ে যখন সাজাচ্ছি 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ কত? 12, 24/2 12। তার মানে এইখানে আসলে এই একটা দলকে, একটা সমাবেশকে, একটা চুজিংকে, একটা চয়েসকেই 12 উপায়ে সাজানো যায়। তোমার 6টা চয়েস আছে, কত উপায়ে সাজানো যাবে? 6 × 12, 6 12 72, এই তো এত উপায়ে সাজানো যাবে। 120 আর 72, তাহলে এখানে কি হয়ে যাবে? 192 হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার অ্যারেঞ্জিং এর নাম্বারটা কিন্তু কত চলে আসবে? 192 চলে আসলো। দেখো বুঝছো কিনা জিনিসটা? বুঝছো? একটু চেক করো যে এখান থেকে তুমি আসলে সবগুলো জিনিস বুঝলা কি না। আই হোপ এখান থেকে সব ক্লিয়ার হয়েছে। এখন এইখান থেকেও যদি স্টিল কোনো ডাউট থেকে থাকে আমরা পরের কোয়েশ্চেনে আবার ওইগুলো নিয়ে কাজ করব। এইগুলো জিনিস কিন্তু অ্যাডমিশনের জন্য বেশি বেশি ইম্পর্ট্যান্ট, বুঝছো? অ্যাডমিশনেই এগুলো সবচেয়ে বেশি আসতে দেখা যায় বোর্ড প্রশ্নের তুলনায়। তো এখন আগাই তাহলে আমরা। এইবার এইখানে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করবো। এখানে বলা হয়েছে ডিগ্রি শব্দটার বর্ণগুলো থেকে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে কত প্রকারে বাছাই করা যায়। বাছাই করা, দল গঠন করা, সমাবেশ করা, মানে এইগুলো হচ্ছে কম্বিনেশনের কাজ। আমি কি বলছি? আমি একই সাথে বাছাইটাও দেখাবো, কম্বিনেশনটাও দেখাবো, অ্যারেঞ্জটা বিন্যাসটাও দেখাই দেবো। তাহলে এখানে একইভাবে আমরা ওই অনুযায়ী আগাই। এখন তোমাদের কাজ হওয়া উচিত এই প্রবলেমটা নিজে নিজে ট্রাই করবা। এই প্রবলেমটা অবশ্যই নিজে নিজে ট্রাই করবা, করে ফেলো, ভিডিও পজ করে ফেলো। তুমি চাইলে এটা দেখতে পারো, আমার আগের লেকচার দেখতে পারো, আগের আলোচনা থেকে যা যা পয়েন্ট বলছি এখান থেকে দেখতে পারো, কিন্তু তুমি এইটার সমাধান দেখবা না, আমার আগে তুমি নিজে করবা। এইভাবে করে জিনিসগুলো হাতে কলমে ধরে ধরে নিজের ভুলগুলো পয়েন্ট আউট করো, নিজের আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার করো, দেখবা তুমি একবার পড়েই অনেক ভালো এফোর্ট দিতে পারবা। যখন দ্বিতীয়বার পড়বা, যেহেতু তোমার আগে কোনো গ্যাপ নাই পড়ায়, তো তখন তুমি দেখবা যে আচ্ছা তোমার যে জানা জিনিসগুলো আছে এগুলো আরও শার্পেন হচ্ছে। এখন আগাই। প্রথমেই আমরা আই হোপ তোমরা ভিডিও পজ করে নিজেরা ট্রাই করে ফেলছো। এখন এইবার আমি এই জিনিসটা প্রথম থেকে সলভ করে ফেলবো। তাহলে এখন প্রথমে আমরা কি কাজ করি? লেয়ারিং করি। লেয়ারিং তো বোঝানোর মতো কিছু নেই, লেয়ারিং টোটালি বোঝানো হয়ে গেছে, করে ফেলি তাহলে। ফার্স্ট লেয়ারে থাকবে যারা যাদেরকে একবার অ্যাটলিস্ট ইউজ করা যাবে, তো রাখি আমরা এক। এই যে ডি আছে ইউজ করা যাবে, ই কে ইউজ করা যাবে, জি কে ইউজ করা যাবে, আর কে ইউজ করা যাবে একবার, আর হচ্ছে ই আর ই আছে, ই হচ্ছে
ট্রিপল ই আছে, ট্রিপল ই আছে, তাহলে আলটিমেটলি তিনটা ই, ওখানে তো ই আর ই এগুলো তো কাউন্ট করেই ফেলছি, রাখলাম। তাহলে ফার্স্ট লেয়ারে কাদেরকে রাখলাম, যাদেরকে একবার ইউজ করার আমার লাক্সারি বা স্কোপ আছে, ফাইন থাকলো এগুলো। এরপরে এখন দেখি আমাদের 2বার 3বার এগুলোতে কি আছে। এখন আমরা দেখতেছি ডি কি 2বার আছে, নাই। ই কি 2বার আছে, না, ই আসলে 3বার আছে, ও থার্ড লেয়ারে যাবে। জি, জি 2বার নাই, আর আরো 2বার নাই, ফাইন। তাহলে এখান থেকে সেকেন্ড লেয়ারে কেউ নাই। থার্ড লেয়ার আসবো আমরা, থার্ড লেয়ারে এসে আমরা দেখতেছি যে আচ্ছা ডি 3টা নাই, ই আসলে 3টা আছে, তাহলে ই 3টা দিয়ে দিলাম, রাখলাম। আর জি আর আর কোনোটাই আসলে 3টা নাই, ফাইন চলে গেল। এই তো, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লেয়ারিং করে ফেলছি, ঠিক আছে না? লেয়ারিংটা বলো তো কি মনে হয়? লেয়ারিং আসলে আমার এখানে ঠিক নাই, ভুল করছি এক জায়গায়। কোন ভুলটা করছি? এই ভুলটা পয়েন্ট আউট শুরুতেই করছিলাম। সেটা কি? সেটা হচ্ছে এইভাবে বলছিলাম যে দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটা থেকে যখন লেয়ারিং করতে বলা হয় তখন অনেকে এমন করে যে আচ্ছা ঠিক আছে, প্রথমে ইএন জি আই আর এগুলো লিখে ফেললো, তারপরে ই 3টা তাহলে থার্ড লেয়ারে দিয়ে দেয়, এন 3টা থার্ড লেয়ারে, জি 2টা তাহলে সেকেন্ড লেয়ারে, আই 2টা সেকেন্ড লেয়ারে, শেষ। কিন্তু এই যে এইখানে আমরা আসলে কে কতবার আছে এইটা এই লেয়ারিংয়ে প্লেস করতেছি না, আমরা এই লেয়ারিংয়ে প্লেস করতেছি কাকে কতবার ইউজ করার লাক্সারি আমাদের আছে, কতবার ইউজ করার অপশন আমাদের আছে। তো এখানে ফার্স্ট লেয়ারে তাদেরকে রাখতেছি যাদেরকে একবার ইউজ করার অপশন আছে, একবার চাইলে আমরা ইউজ করতে পারি। সেকেন্ড লেয়ারে তাদেরকে রাখতেছি যাদেরকে 2বার চাইলে ইউজ করতে পারি। থার্ড লেয়ারে 3বার যাদেরকে চাইলে ইউজ করা যায়। তো এখানে আমরা দেখতেছি যে ই কে ই 3টা আছে, চাইলে তো ওকে 2বার ইউজ করা যায়, সমস্যা কি? তো অবশ্যই ডাবল ই এই সেকেন্ড লেয়ারে থাকবে, ঠিক একইভাবে ডাবল এন সেকেন্ড লেয়ারে থাকবে। এই জিনিসটা আসলে এমন না যে ও কতবার আছে ওই লেয়ারে চলে যাবে, ব্যাপারটা এমন না। এই কারণে আমি একটা কথা বলছিলাম যে কোনো একটা জিনিস যদি থার্ড লেয়ারে থাকে ও অবশ্যই সেকেন্ড লেয়ারে ফার্স্ট লেয়ারে থাকবে, ওর আগের লেয়ারগুলোতে অবশ্যই থাকতেই হবে, কমন সেন্স। তোমার একটা জায়গায় তুমি 3টা ইউজ করতে পারো, তো 2টা ইউজ করতে পারবা না, একটা পারবা না? অফকোর্স পারবা। সো ব্যাপারটা এরকম, যার কারণে এইখানে দেখো, এইখানে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে, এইখানে ওই জিনিসটার ইমপ্লিমেন্টেশন চলে আসছে। এখানে তো আমি যদি এইভাবে লেয়ারিং করি আমরা আসলে তখন কি হবে, আমরা এই যে ইকে যে 2বারও ইউজ করা যাবে এই জিনিসটা কি করব, কাউন্ট করব না, ভুল হবে তখন আমাদের তখন আমরা আন্ডার কাউন্ট করে ফেলবো। তাহলে এখান থেকে কি হচ্ছে, এইখানে আলটিমেটলি আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা ফার্স্ট লেয়ারে আসি আমরা জিজ্ঞেস করব কাদেরকে একবার ইউজ করা যাবে, একের বেশিবার ইউজ করা গেল, জাস্ট একবার ইউজ করা গেলেই ও ফার্স্ট লেয়ারে ঢুকে যাবে। তারপরে সেকেন্ড লেয়ারে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করব কাদেরকে 2বার ইউজ করা যাবে। তো এখন দেখতেছি ডি 2টা নাই, ভালো কথা, ই আছে 3টা, ই 3টা আছে তো কি হয়েছে, ওকে 2বার ইউজ করা যাবে না? অফকোর্স করা যাবে, 3টা ই আছে 2বার ইউজ করা যেতেই পারে, তাহলে এখান থেকে ইটাও এখানে সেকেন্ড লেয়ারে থাকবে, বুঝা গেল? এরপরে জি 2টা নাই, আরও 2টা নাই, তাহলে এখান থেকে ওগুলো আর কিছু আসবে না, সেকেন্ড লেয়ারে এরকম হবে, বুঝছি? সো এখান থেকে আমাদের আলটিমেটলি ওই যে ফার্স্টে যে পয়েন্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম লেয়ারিং সম্পর্কে, সেইটার ইমপ্লিমেন্টেশন এখানে চলে আসছে। আই হোপ তোমরা নিজেরা যখন ট্রাই করছো তখন এটা ধরতে পারছো। এইবার এখন কথা হচ্ছে, যদি তুমি এটা ভুল করেও ফেলো তাহলে আসলে চোখে পড়া উচিত, ভুল যদি মানে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়, আমি চাইনি তাও হয়ে গেছে সামহাও, তাও চোখে পড়া উচিত। কেন? কারণ এই সেকেন্ড লেয়ারে কিছু নাই, থার্ড লেয়ারে একটা জিনিস আছে, এটা কি পসিবল? এটা তো পসিবল না। থার্ড লেয়ারের প্রত্যেকটা জিনিস সেকেন্ড লেয়ারে ফার্স্ট লেয়ারে থাকবে, ফোর্থ লেয়ারের প্রত্যেকটা জিনিস থার্ড সেকেন্ড ফার্স্ট এভাবে করে আগের লেয়ারগুলোতে থাকতেই হবে, এটা কমন সেন্স। তো যার কারণে সেকেন্ড লেয়ারে কিচ্ছু নাই, থার্ড লেয়ারে ট্রিপল ই আছে, এই জিনিসটা আসলে হয় না। তো এখানে আমরা এই জিনিসটা গুছাই ফেললাম। এইবার এই অনুযায়ী আমরা এখানে কেসগুলো চিন্তা করে করে কি করব, সমাবেশ করব, সাথে বিন্যাসটাও করে ফেলবো। আগাই তাহলে ফার্স্ট কেস। ফার্স্ট কেসে আমাদের দেখো এখান থেকে প্রতিবারে 4টা বর্ণ নিয়ে বাছাই করতে বলছে। তো 4টা বর্ণের একটা গ্রিড আমরা রেখে দিই, তাহলে 4টার জন্য রাখলাম। এইবার এখন প্রথমে কি করে নিতে পারি, 4টা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, 4টাই ডিফারেন্ট নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে সব ভিন্ন, এইটা ফার্স্ট কেস। তাহলে দেখো সব ভিন্ন, তার মানে ফার্স্ট লেয়ার থেকে নিব, এইখান থেকে ফার্স্ট লেয়ার থেকে যদি আমরা নেই সব ভিন্ন, তাহলে 4টা অপশন আছে, 4টা থেকে 4টাই নিতে হবে। মানে কি, ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের 4টা জিনিস দেওয়া আছে, এইখান থেকে 4টা করে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে। তার মানে কি 4C4, 4 সংখ্যক জিনিস থেকে 4 সংখ্যক জিনিস নিয়ে কতভাবে দল গঠন করা যায়, 4C4। তাহলে সবগুলো ভিন্ন, তাহলে এখান থেকে 4C4 অর্থাৎ উপায় হচ্ছে 1 রাখলাম। এইটা হচ্ছে ফার্স্ট কেসে আমার সমাবেশের উপায়, সমাবেশ কতগুলো করা যাবে সেটা। এইবার সেকেন্ড কেসে আসি। সেকেন্ড কেসে কি হবে, সেকেন্ড কেসে আমরা দেখতে পারতেছি এইখানে ও আসলে ডাবল আছে, ডাবল আছে, তাহলে কি করা যাবে, 2টা সেম 2টা ডিফারেন্ট, এটা রাখা যাবে। তাহলে এটা কাজ করি, তাহলে 2টা সেম
দুইটা ডিফারেন্ট, বা দুইটা ভিন্ন রাখলাম। এইবার এখন এই কাজটা করি, তাহলে দুইটা সেম যদি হয় তাহলে এই যে সেকেন্ড লেয়ার থেকে আমার চুজ করতে হবে। সেকেন্ড লেয়ার থেকে চুজ করার পেয়ার কতগুলো, অপশন কতগুলো? পেয়ার আসলে একটাই, তো পেয়ার যেহেতু একটাই তাহলে ওকে নিতেই হবে। বুঝছি কথাটা? সেকেন্ড লেয়ারে তো আমার সেকেন্ড লেয়ার থেকে নিতে হবে, যারা আমরা দুইটা সেম বানাবো, তাহলে সেকেন্ড লেয়ার থেকে যে নিব, এইখানে তো সেকেন্ড লেয়ারে পেয়ারই আছে একটা, আর কোনো জোড়াই নাই, তো আলটিমেটলি ওইটাকে নিতেই হবে। তাহলে ডাবল ই মাস্ট বি কি হবে, চোজেন হবে। তাহলে ওকে ওখান থেকে অবশ্যই চোজেন হবে। তাহলে ডাবল ই কে আসলে আলাদা করে চুজ করার কিছু নেই, ওর জন্য উপায় সংখ্যা লেখার কিছু নেই, ওর জন্য উপায় সংখ্যা একটাই উপায়, আমরা নিরুপায়, আমরা ও বাদে আর কোনো উপায় পাচ্ছি না। ফাইন, তাহলে ডাবল ই চোজেন হয়ে গেল, বাকি দুইটা জায়গা আমাদের পূরণ করতে হবে। বাকি দুইটা জায়গা পূরণ করার কেসে আমি কি বলছিলাম, যখনই আমরা এই যে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার এগুলো যখন নিয়ে কাজ করতেছি, সেকেন্ড লেয়ার থেকে কতগুলো জিনিস নিচ্ছি, এইটা নেওয়ার সাথে সাথে ওইটা এর আগের লেয়ারগুলো থেকে অপশন হিসেবে কাউন্ট করা যাবে না, বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে কি হবে, ডাবল ই এখান থেকে নিচ্ছি, তার মানে এখান থেকে ই অপশন হিসেবে নেওয়া যাবে না, কাউন্ট করা যাবে না, ই আগেই বাদ। তাহলে এবার এখন এখানে আমার অপশন কয়টা থাকলো, তিনটা। আমাকে কি বলছে, দুইটা ডিফারেন্ট নিতে হবে। তো দুইটা ডিফারেন্ট, এখানে আমার তিনটা জিনিস আছে, তিনটা থেকে দুইটা কতভাবে চুজ করা যায়, 3C2, এই তো 3C2, তার মানে এটার উত্তর হচ্ছে 3 এইখান থেকে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, তিনটা উপায়, আমরা তিনটা থেকে দুইটা জিনিস নিতে পারি। আর এইখানে ওই যে দুইটা সেম, এর জন্য কিচ্ছু লেখিনি কেন, কারণ ওটার উপায়ই একটা, ওই কারণে কিছু লেখিনি। আর এটা যদি না করতাম, না কাটতাম, কি ভুল হতো, না কাটলে যে ভুলটা হতো, আমি যদি এখানে চারটা অপশন কাউন্ট করতাম, তখন আসলে ই কেও একটা অপশন হিসেবে কাউন্ট করতেছি, ই তো নিজেও এখানে বসতে পারে, তো ই বসলে তো তিনটা ই হয়ে গেল। আমার তো বলছি দুইটা সেম, তো তিনটা সেম তো বলিনি, আমি তো যা বলছি, যা শর্ত দিছি সেটা আমি অমান্য করতেছি, দ্যাটস ওয়াই ওটা করা যাবে না। বুঝছি? ফাইন, এখন এখান থেকে তার মানে তিনটা হয়ে গেল, কাজ শেষ। এইবার এখন এখানে একটু একটা জিনিস দেখো, যে এইখানে যদি এরকম হতো, যদি হতো তাহলে কি করতাম সেটা একটু বলে দিই। যদি ধরা যাক এইখানে মনে করো ডাবল ই এর সাথে ডাবল এন আছে, তারপরে ডাবল এম আছে, কথার কথা ধরে নাও, তো এখানে ডাবল এম থাকলে এখানেও এম থাকবে, ডাবল এন থাকলে এখানেও এন থাকবে, থাকলো। এইবার এখন যদি এইটা হইতো তাহলে কি করতাম ভাইয়া, এইটা তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, সেই জিনিসটা একটু বুঝি। সেই জিনিসটা হচ্ছে এরকম, এই শর্তের আন্ডারে যেটা করতে হতো সেটা হলো এরকম, দুইটা সেম, তো দুইটা সেম নেওয়ার জন্য সেকেন্ড লেয়ারে আমরা হাত দিলাম। সেকেন্ড লেয়ারের কেসে এখান থেকে দুইটা সেম নেওয়ার জন্য পেয়ার কতগুলো আছে, অপশন কতগুলো, অপশন হচ্ছে এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। তাহলে তিনটা পেয়ার থেকে একটা পেয়ার নিব, কতভাবে চুজ করা যাবে, 3C1, এইভাবে করতে হবে। বুঝা গেছে জিনিসটা? তাহলে তিনটা পেয়ার থেকে একটা হবে কত, 3C1 চলে গেল, 3C1 ইনটু, এখন দেখো পেয়ার কয়টা তুমি নিছো, চুজ করছো কয়টা, একটা, তাহলে উপর থেকে ওর উপরের লেয়ারগুলো থেকে একটা করে অপশন সরাবা, ধরে নাও যে কোনো একটা ধরে নিবা, এই জন্য আমি ধরে নিতে বলি, ধরে নিলে তোমাদের জন্য ভিজুয়ালাইজ করা সুবিধা হয়। তো ধরে নাও তুমি ডাবল ই কে চুজ করছো, তাহলে ডাবল ই কে চুজ করছো, একটা ই উপর থেকে কেটে দিবা, বুঝছো? এখান থেকে মনে করো থার্ড লেয়ার থেকে যদি ট্রিপল ই চুজ করো, সেকেন্ড লেয়ার থেকে ফার্স্ট লেয়ার থেকে সব জায়গা থেকে ওর আগেরগুলো সব জায়গা থেকে কেটে দিবা, এইভাবে কেটে দিবা। যদি তুমি ডাবল এন চুজ করো তাহলে এইখান থেকে একটা এন কেটে দিবা, এরকম ভাবে করবা, বুঝছো? তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে তিনটা পেয়ার থেকে একটা পেয়ার নিলাম, আর আমাদের তো অপশন কয়টা থাকলো, অপশন থাকলো 1 2 3 4 5, কেটে দিছি কিন্তু, কেটে দেওয়ার পরে অপশন থাকে 5টা, তাহলে 5টা থেকে কয়টা নিতে হবে, 5টা থেকে দুইটা, এই যে দুইটা ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি, ফার্স্ট লেয়ার থেকে নিতে হবে, তো 5টা থেকে দুইটা, তাহলে 5C2, এটা হচ্ছে অপশন, গুণ করে দিব, কাজ হয়ে যাবে। বুঝছি? এখন যদি তোমার এমন হয় যে ধরে নাও, কখন মনে করো এখান থেকেই আমার 5টা লেটার নিয়ে শব্দ গঠন করতে বলছে, 1 2 3 4 5টা নিয়ে শব্দ গঠন করতে বলছে, এখন তোমাকে এইখান থেকে এইরকম সিনারিও দেওয়া আছে, একদম হুবহু এইটা সিনারিও দেওয়া আছে। তাহলে এইখানে দেখো তো আমি এই কেসটাতে কি লিখবো সেটা দেখি আমরা পারি কিনা। আমাকে বললো দুইটা সেম, আবারও দুইটা সেম, একটা ডিফারেন্ট, এরকম যদি হয় তাহলে কি লিখবো একটু দেখি আমরা বুঝি। এরকম যদি হয় তাহলে আমরা যেটা লিখবো এই কনটেক্সটে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু কনটেক্সটটাকে কি করলাম, এক্সটেন্ড করছি, এগুলো জিনিস তো ছিল না, আমি জাস্ট এগুলো রাখলাম যাতে করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে পারে, ওই ধরনের সিনারিও আসলেও তোমরা পারো। তাহলে দুইটা সেম একটা ডিফারেন্ট, তো দুইটা সেম তার মানে কি, সেকেন্ড লেয়ারে হাত দিলাম, সেকেন্ড লেয়ার থেকে কয়টা জিনিস নিতে হবে, দুইটা পেয়ার নিতে হবে, কারণ দেখো দুইটা সেম একটা পেয়ার, দুইটা সেম আর একটা পেয়ার, তাহলে দুইটা পেয়ার বা দুই জোড়া নিতে হবে এখান থেকে। তাহলে দুই জোড়া, এখান থেকে এই একটা জোড়া, এই একটা জোড়া, যে কোনো দুইটা জোড়া যে ধরে নিবা যে নিয়ে ফেলছি।
তাহলে এইখানে এই যে এখান থেকে 2 জোড়া নিয়ে ফেলতে হবে। তাহলে এইখান থেকে টোটাল আছে 3 জোড়া, এইখান থেকে নিবা কয় জোড়া? 2 জোড়া। তাহলে টোটাল 3 জোড়া থেকে নিতে হবে 2 জোড়া। এইখানে এইটুকু এবং এইটুকুর কাজ হয়ে গেল। দেখো বুঝছো কিনা? দুইটা সেম বলছে, তার মানে পেয়ার আকারে নিতে হবে, তাই তো? পেয়ার আকারে যে নিব আমরা, এইখানে সেকেন্ড লেয়ারে হাত দিলাম, পেয়ারে দেখতেছি টোটাল পেয়ার আছে 3টা, এইখান থেকে 2টা পেয়ার নিব। এই যে 2টা সেম একটা পেয়ার, 2টা সেম একটা পেয়ার, কত হবে নেওয়া যায়? 3c2। ওভাবে করে নিয়ে ফেললাম। এই কাজটুকু ডান। এখন বাকিটা হচ্ছে একটা ডিফারেন্ট নিতে হবে। একটা ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট জিনিস মানে ফার্স্ট লেয়ার থেকে নিব। ফার্স্ট লেয়ার থেকে যে নিব তার আগে সতর্কতা কি? সতর্কতা হচ্ছে ধরেই নিবা যে 2টা পেয়ারকে তুমি নিয়ে ফেলছো। কাদেরকে? ধরে নাও আমি ডাবল এন কে আর ডাবল ই কে নিছি, জাস্ট ধরে নিচ্ছি। তাহলে ডাবল এন এখান থেকে এন কেটে দিব, ডাবল ই এখান থেকে ই কেটে দিব। বুঝে গেছে? তাহলে এখান থেকে এটা থাকলো। এইবার এখন এখান থেকে বাকিটুকু অপশন কয়টা? 4টা অপশন থেকে একটা 4c1, কারণ এই যে একটা ডিফারেন্ট, 4টা থেকে একটা এইভাবে করে গুণ করে দিব এর সাথে, 3c2 ইন্টু 4c1, এটা গুণ করে দিব, তাহলে চলে আসবে। বুঝছি? আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে? এইভাবে করে কাজগুলো করতে হবে। এখন আমরা যা যা এক্সট্রা চিন্তা করছি, এক্সটেন্ড করছি যেটা শর্তের দিক থেকে, ওগুলোকে একটু কষ্ট করে ইরেজ করে দিই। আমরা আবার যেই ম্যাথটা ছিল ওখানে ব্যাক চলে যাই। আই হোপ আন্ডারস্ট্যান্ডিংটা যে ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেইটুকু ক্লিয়ার হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার না? এখন তারপরে আসো, তারপরে কেসে এখানে দেখো তাহলে কি হলো। তারপরে দেখো সব ভিন্ন পারছো, 2টা সেম 2টা ডিফারেন্ট, এটাও পারছো। এইবার তুমি এখন এখান থেকে বলো তো, এইখানে যে 4টা ঘর আছে এখানে কি তুমি এইটা নিতে পারবা কিনা? একটু চিন্তা করে বলো। 2টা সেম আবারও 2টা সেম, এটা নিতে পারবা? উত্তর হচ্ছে এটা নিতে পারবা না। কেন নিতে পারবা না? কারণ এখানে 2টা পেয়ার নাই তো। তোমার এখানকার জন্য এটা যদি নিতে হয় অ্যাটলিস্ট 2টা পেয়ার তো থাকতে হবে। আমার সেকেন্ড লেয়ারে একটাই মাত্র পেয়ার আছে, সো আলটিমেটলি এটা পসিবল না। তাহলে এটা বাদ। তাহলে এখন দেখো 2টা সেম, অর্থাৎ সেকেন্ড লেয়ারের জিনিসপত্র ইউজ করে আর কোনো অপশন আছে তোমার হাতে? আর কোনো অপশন নেই। 2টা সেম নিছো, 2টা ডিফারেন্ট নিতে হবে, আর কোনো কিছু নাই। 2টা সেম নিতে পারতেছো না, কোনো অপশনই আর নাই। তাহলে এবার থার্ড কেসে চলে যাই আমরা। থার্ড কেস কি নিব? থার্ড কেসে আমরা থার্ড লেয়ারকে ইউজ করব। তাহলে এবার হবে 3টা সেম আর একটা ডিফারেন্ট। আচ্ছা এটাকে নিচে লিখি, তাহলে 3টা সেম এবং একটা ডিফারেন্ট বা একটা ভিন্ন। তাহলে এখন 3টা সেমের কেসে তুমি দেখো এইখান থেকে 3টা সেমে থার্ড লেয়ারে হাত দিলাম, থার্ড লেয়ারে আসেই অপশন একটা ট্রিপল ই, তাহলে ওইটা নিতেই হবে, আমরা বাধ্য ওটা নিতে। তাহলে এখান থেকে এইটা কি? অবশ্যই এইটা মাস্ট বি চোজেন, ট্রিপল ই মাস্ট বি চোজেন হেয়ার। তাহলে এখান থেকে এটা যেহেতু অবশ্যই অন্তর্ভুক্ত হবে, এটা মাস্ট চোজেন হবে, তাহলে এখান থেকে এইটাকে নিয়ে আর বাছাই করার কিছু নেই, এটা সিম্পলি এখানে বসে গেল। অবশ্যই অন্তর্ভুক্ত হওয়ার মতো কেসটা ওই এক্সাম্পলের কেসটা, ওই আমরা এক্সাম্পল দেখছিলাম না যে কি ছিল, ভাওয়েলগুলো অবশ্যই অন্তর্ভুক্ত হতো। তাহলে ভাওয়েলগুলো যদি অবশ্যই অন্তর্ভুক্ত হতে চায় তখন আসলে কি হতো? ওরা দুইজন জাস্ট সিম্পলি চোজেন হয়ে গেল, ওদের জন্য এক্সট্রা কিছু লেখা লাগলো না। এখানেও তাই, বুঝছি? 3টা সেমের জন্য অপশনই আছে আমাদের একটাই অপশন, তো ওই 3টা বসে গেল। যদি এখানে একাধিক অপশন থাকতো, যেমন এখানে যদি ট্রিপল ই এর সাথে ট্রিপল এন থাকতো, তখন আমি ওই 2টা থেকে একটা চুজ করতাম, তখন 2c1 হইতো। এখন আসলে 1c1 হচ্ছে, আমাদের আছে একটা, নিতে হচ্ছে একটা, 1c1 এর ভ্যালু 1। এই কারণে কিছু না লিখলেও সমস্যা নেই, তুমি যদি চাও লিখতে পারো, 1c1 লিখতে পারো বা 1 লিখতে পারো। এবার একটা ডিফারেন্টের কেসে কি করব? এইখানে কি বলছিলাম? আমি বলছিলাম যখনই তুমি যেই লেয়ার থেকে কোনো একটা জিনিস চুজ করতেছো, ওর আগের লেয়ার থেকে চোজেন হয়ে গেল, আগের লেয়ার থেকে ওই জিনিস অবশ্যই কি করতে হবে? কেটে দিতে হবে। তাহলে ওই জিনিসটা করি আমরা, একটু দাঁড়াও। তাহলে ওই জিনিসটা এখন একটু করে ফেলি। তাহলে আমরা কি করব? ট্রিপল ই চোজেন হয়ে গেছে, তার মানে এটা সেকেন্ড লেয়ার থেকে কাটা, ফার্স্ট লেয়ার থেকে কাটা, এইভাবে করে কাজটা করব। তাহলে এখান থেকে একটা ডিফারেন্ট মানে ফার্স্ট লেয়ার থেকে নিতে হবে। ফার্স্ট লেয়ার থেকে নাও, ফার্স্ট লেয়ার থেকে অপশন আছে 3টা থেকে একটা নিতে হবে, তাহলে 3c1। এই তো 3c1 মানে হচ্ছে 3। এইভাবে তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে অপশনগুলো, যতগুলো অপশন ছিল পেয়ে গেছি। তাহলে এবার দেখো জিনিসটা হলো কি, জিনিসটা বুঝলা কিনা। এইখানে তার মানে আমরা বলছিল ডিগ্রি শব্দটা থেকে প্রতিবার 4টা নিয়ে, তাহলে ডিগ্রির প্রথমে লেয়ারিং করলাম, লেয়ারিংয়ের ভুলটা বলে দিছি যে এই ভুল করা যাবে না, ট্রিপল ই এখানে আছে, সেকেন্ড লেয়ারে কিছু নেই, এটা সম্ভব না। লেয়ারিং ঠিকঠাক করলাম, তারপরে অপশন কি? সব ভিন্ন। হ্যাঁ ঠিক আছে, 4টা থেকে 4টাই একটা উপায়। 2টা সেম 2টা ভিন্ন, তাহলে সেখান থেকে হচ্ছে তোমার 2টা সেমের জন্য
এইখানে একটাই অপশন আছে, একটাই পেয়ার আছে, ডাবল ই, এটা 1C1, একটা পেয়ার একটাই নিতে হবে। তো ওখানে আর চুজ করার কিছু নেই, ওটা বসাই দিছি। তারপরে বাকি দুইটা জায়গায় ই এখান থেকে নিছি, কেটে দিছি, বাকি তিনটা থেকে দুইটা 3C2, দুইটা ডিফারেন্ট চলে গেল। ঠিক একইভাবে পরেরটা তিনটা সেম একটা ডিফারেন্ট, তিনটা ই অবশ্যই চোজেন হবে, বসাই দিছি। বাকি একটা জায়গায় কেউ বসবে, এইখান থেকে ই নিছি মানে এগুলোতে ই কেটে যাবে, 3C1 এখান থেকে 3। তাহলে উপায় থাকলো কয়টা? 3 3 6 1 7টা। এই তো, এইটাই হচ্ছে আমার টোটাল সমাবেশ সংখ্যা। এবার বিন্যাস সংখ্যাটা তোমরা নিজেরা একটু ট্রাই করো। যদি বিন্যাস সংখ্যা প্রথমে ট্রাই না করে থাকো তাহলে বিন্যাসটা ট্রাই করো, আর যদি প্রথমে বিন্যাস সহ করে ফেলো তাহলে দেখতে পারো। এখন বিন্যাসটা এবার আমরা বুঝে বুঝে ট্রাই করব। আগাই বিন্যাসের কেসে এখানে আমরা কি দেখতেছি, চারটা আমাদের বসানোর জায়গা আছে, ফাইন, চারটা বসানোর জায়গা আছে। এর মাঝে কি বলছে, সব ভিন্ন। প্রথম কেসে সব ভিন্ন মানে কিরকম, ABCD। তাহলে যদি সব ভিন্ন হয় তাহলে এবার বুঝো, এইখানে তুমি প্রথমে দল গঠন করছিলা, একটা চয়েস মেক করছিলা। এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা ওগুলোকে অর্ডারকে কনসার্নে রেখে ইচ্ছে মতো প্যাটার্ন সাজাও। তো এখানে চারটা ডিফারেন্ট জিনিস থেকে চারটাই নিয়ে তাহলে কতভাবে ইচ্ছে মতো প্যাটার্ন কতগুলো তৈরি করা যাবে, পারমুটেশন কতগুলো করা যাবে, NPN সব ভিন্ন যেহেতু। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 4P4 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল 24টা। তাহলে এখান থেকে এই যে তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে আচ্ছা আলটিমেটলি একটা চয়েস থেকে আমি পাই 24টা প্যাটার্ন। এখানে যদি 10টা চয়েস থাকতো 10 × 24 পেতাম, এখানে একই আছে, তাহলে 1 × 24 এখান থেকে 24 হবে, রাখলাম। এরপরে আগাই, দুইটা সেম দুইটা ডিফারেন্ট, ফাইন। তাহলে এখানকার কনফিগারেশনটা কীরকম, এরকম যে দুইটা সেম দুইটা ডিফারেন্ট, এরকম। এই যে এ সেম BC ডিফারেন্ট। তাহলে এখান থেকে কত উপায়ে এই যে একটা এটা একটা কম্বিনেশন বা এটা একটা দল, এই দলটাকে ইচ্ছে মতো কতভাবে সাজানো যাবে। তাহলে এখানে রিপিটেশন আছে, সবগুলো নিয়ে কাজ করতেছি। 4 ফ্যাক্টোরিয়াল, চারটা জিনিস দুইটা সেম, 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 12। তাহলে 3 × 12 হবে। 3 × 12 কেন, কারণ একটা প্যাটার্ন একটা দল বা একটা চয়েস থেকেই আমরা 12টা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন পেতে পারি। তাহলে তিনটা দল থেকে বা তিনটা চয়েস থেকে কতগুলো পাবো, 3 × 12 36টা থাকলো। এরপরে আসো, তিনটা সেম একটা ডিফারেন্ট, তাহলে এটার কনফিগারেশন কীরকম, তিনটা সেম একটা ডিফারেন্ট, তিনটা সেম মানে এ একটা ডিফারেন্ট, মনে করো বি। তাহলে এইখান থেকে কতগুলো পাবো, এইখান থেকে ইচ্ছে মতো যদি আমরা এবার প্যাটার্ন সাজানো শুরু করি তাহলে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4। তাহলে একটা সাজানো একটা হচ্ছে তোমার দল বা একটা চয়েস থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারতেছি 4 উপায়। তাহলে তিনটা চয়েস থেকে অ্যারেঞ্জ করতে পারবো 3 × 4 = 12 উপায়। এই তো এখানে তাহলে আমার টোটাল অ্যারেঞ্জমেন্টের নাম্বার বা টোটাল সমাবেশ সংখ্যা ছাড়াও, টোটাল বাছাই করার সংখ্যা ছাড়াও টোটাল বিন্যাস সংখ্যাটাও বের করে ফেলা। তাহলে টোটাল বিন্যাস কত দেখো তো, 36 আর 24 তার মানে হচ্ছে 60, 60 আর 12 72। এই তো এইখান থেকে এইটাই হচ্ছে আমাদের উত্তর। সো আই হোপ এইখান থেকে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করা গেছে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এইখানে বুঝে বুঝে ওটা অ্যাপ্লাই করে করে দেখছি, অ্যান্ড এখানে ওটা যদি না হয় কি ভুল করতেছি, কেন এই জিনিসটা করতেছি, সেই সব কিছু আলোচনা করার ট্রাই করছি। সো আই হোপ এইখান থেকে আমাদের সব ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যাব বিন্যাস সমাবেশ সমন্বিততে।